আসসালামু আলাইকুম। স্টোরি লেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের আগের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা অথবা আপনাদের নিজেদের লেখা হরর, মিস্ট্রি, থ্রিলার অথবা যে কোনো জনরার ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে এপিসোড আকারে প্রকাশ করব। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। স্টোরি লেনে আমাদের এইবারের আয়োজন পৃথিবী বিখ্যাত গোয়েন্দা উপন্যাস শার্লক হোমস। 1887 সালে প্রথম আবির্ভূত এই চরিত্রের স্রষ্টা স্কটিশ লেখক ও চিকিৎসক স্যার আর্থার কোনান ডয়েল এবং এ উপন্যাসটি বাংলায় অনুবাদ করেছেন নচিকেতা ঘোষ। হোমস মূলত একজন উচ্চ মেধাসম্পন্ন লন্ডন ভিত্তিক কনসালটেন্ট ডিটেকটিভ। নির্ভুল যুক্তিসঙ্গত কার্যকারণ অনুধাবন, যে কোনো প্রকার ছদ্মবেশ ধারণ এবং ফরেনসিক সায়েন্সে দক্ষতা বলে জটিল সব রহস্যময় ঘটনার নিষ্পত্তি করে দেওয়ার জন্য তার খ্যাতি ভুবন জুড়ে। স্যার আর্থার কোনান ডয়েল হোমসকে নিয়ে 4টি উপন্যাস ও 56টি ছোট গল্প লিখেছেন। প্রথম কাহিনী আ স্টাডি ইন স্কারলেট 1887 সালের বিটলস ক্রিসমাস অ্যানুয়াল পত্রিকায় প্রকাশিত হয়। দ্বিতীয় কাহিনী দ্য সাইন অফ দি ফোর 1890 সালে লিপিনকোটস ম্যান্থলি ম্যাগাজিন পত্রিকায় প্রকাশিত হয়। 1891 সালে দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিন পত্রিকায় প্রথম ছোট গল্পের সিরিজটি প্রকাশিত হওয়ার পরই শার্লক হোমস চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। 1927 সাল পর্যন্ত হোমসকে নিয়ে একগুচ্ছ ছোট গল্পের সিরিজ ও আরও 2টি ধারাবাহিক উপন্যাস প্রকাশিত হয়। হোমস কাহিনীর পটভূমির সময়কাল 1880 থেকে 1907 সাল। শেষ ঘটনাটির সময়কাল 1914 সাল। আর কথা না বাড়িয়ে শুরু করছি শার্লক হোমস সিরিজের প্রথম উপন্যাস আ স্টাডি ইন স্কারলেট। পর্ব 2। পাড়ার মধ্যে বাড়িটা ফাঁকা পড়েছিল। এই বাড়িতে দুজন এলো কি মতলবে? গাড়ির কোচওয়ান গেল কোথায়? ঘরে এত রক্তই বা এলো কোত্থেকে? ডাকাতির কোনো চিহ্ন নেই। তাহলে হত্যার উদ্দেশ্যটা কি? মেয়ে ছেলের হাতের বিয়ের আংটিই বা এলো কোত্থেকে? তার ওপর সরে পড়বার আগে হত্যাকারী র্যাচে শব্দ লিখল কি উদ্দেশ্যে? চিন্তাগুলো মাথায় কিলবিল করতে লাগলো। হোমস বলল, অস্পষ্ট এখনো অনেক কিছুই, তবে মূল বিষয়গুলো উদ্ধার করেছি। র্যাচে লেখাটা স্রেফ পুলিশকে ধোকা দিয়ে বিপথে চালিত করার একটা ফিকিরি মাত্র। খাঁটি জার্মান ল্যাটিন ছাদে লেখে, কিন্তু এ অক্ষরটা পরিষ্কার জার্মান ছাদে লেখা। আরও শুনবে? পায়ের ছাপ বিশেষভাবে পরীক্ষা করে বুঝেছি পেটেন্ট চামড়ার বুট আর চৌকোনামুখ বুট একই গাড়িতে এসে পাশাপাশি হেঁটে বাড়ির ভেতর ঢুকেছে। 2 বন্ধু যেভাবে হাঁটে। ঘরের মধ্যে ঢোকার পর পেটেন্ট চামড়া এক জায়গায় দাঁড়িয়ে থেকেছে। চৌকোনা বুট ঘরময় পায়চারি করেছে। ক্রমশ বেশি লম্বা হয়ে পড়েছে পা। বোঝা যাচ্ছে পায়চারি করতে করতে নিজেকে উত্তেজিত করেছে, খুনের প্রস্তুতি নিয়েছে। এরপরে হয়তো সঙ্গীকে খুন করেছে। প্রমাণের সঙ্গে যেটুকু অনুমান মিশে আছে আমার এই সিদ্ধান্তে এবারে চটপট সেটা পরিষ্কার করে ফেলতে হবে। ভেতরে যখন আমরা কথায় ব্যস্ত তখন গাড়ি ছুটে চলেছে একটা নোংরা বিষণ্ণ গলির ভেতর দিয়ে। দুপাশে সারি সারি অসংলগ্ন যাচ্ছে তাই দেখতে সব বাড়ি। ছেঁড়া নোংরা পোশাক পরা বাচ্চার পাল ছুটোছুটি করছে। গাড়ি এসে দাঁড়ালো 46 নম্বর বাড়ির সামনে। অডলি কোড, দরজায় তামার পাতে খোদাই করা জন রান্সের নাম। রান্স দিবানিদ্রা উপভোগ করছিল। স্বভাবতই খবর পেয়ে বিরক্ত হবার কথা। হোমস আগে ভাগেই সে ব্যবস্থা করে রাখলো। একটা আধাগিনি হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। রান্স এসে আমাদের আগমনের কারণ জানতে পেরে হাসি মুখে ঘরে নিয়ে বসালো। তারপর হোমসের হাতের দিকে তাকিয়ে বলল, যা যা ঘটেছিল গোড়া থেকেই বলছি, শুনুন। রাত 10টা থেকে 6টার ডিউটিতে ছিলাম। রাত 10টায় শুরু হয় বৃষ্টি।
হল্যান্ড গ্রোভ বিটের কনস্টেবল হ্যারি মার্চারের সঙ্গে দেখা হতে খানিকক্ষণ গল্প করলাম হেনরিয়েটা স্ট্রিটে দাঁড়িয়ে। আন্দাজ রাত 2টোর একটু পর ব্রিক্সটন রোডে টহল দিতে এলাম। রাস্তা ফাঁকা ছিল। লরেস্টন গার্ডেন্সের 2টো বাড়িতে লোকজন থাকে না জানতাম। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা বাড়ির জানালায় আলো দেখে কেমন সন্দেহ হলো স্যার। বাড়িটা এমন খা খা করছিল যে দরজার সামনে পর্যন্ত গিয়েও ভেতরে ঢুকতে সাহস পেলাম না। মার্চারকে ডেকে নিয়ে যাব ভেবে রাস্তায় ফিরে এলাম, কিন্তু মার্চার ততক্ষণে লণ্ঠন নিয়ে এগিয়ে কোনো গলিতে ঢুকে পড়েছে। রাস্তায় লোকজনও কাউকে দেখতে পেলাম না। ফিরে এসে একাই দরজা ঠেলে বাড়িতে ঢুকলাম। যে ঘরে আলো জ্বলছিল উকি দিয়ে দেখি উবু হয়ে একটা লোক পড়ে আছে মাটিতে। ম্যান্টল পিষে লাল মোমবাতি জ্বলছিল। চোখে পড়ল ঘরময় রক্ত ছিটানো। দরজায় ছুটে এসে বাঁশি বাজালাম। শুনতে পেয়ে মার্চার আরো 2জনকে নিয়ে দৌড়ে এলো। তখনও কি রাস্তা ফাঁকাই ছিল? কোনো রকম লোকই চোখে পড়েনি? না স্যার, তবে একটা মাতাল দেখেছি। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়াবার চেষ্টা করছে আর বেদম কাঁদছে। কাঁদতে কাঁদতে কখনো গান করছে। মাতাল? মুখটা দেখেছিলে? গায়ে কি ছিল? আমি আর মার্চার ধরাধরি করে খাড়া করে দিয়েছিলাম লোকটাকে। তখনই নজরে পড়ল চেহারাটা। লাল মুখো, তাল ঢ্যাঙ্গা লোক, গায়ে ব্রাউন ওভারকোট। তারপর কি করলে? তখন তো নষ্ট করবার মতো সময় ছিল না। লোকটার হাতে চাবুক টাবুক ছিল, কিংবা পথের পাশে গাড়ি? না স্যার, ওসব কিছু দেখিনি। আর কথা বাড়ালো না হোমস। উঠে দাঁড়িয়ে নিজের পরিচয় দিয়ে আধাগিনিটা তার হাতে ধরিয়ে দিয়ে বলল, ব্যাস, ওতেই হবে, এবারে চলি। কিন্তু রান্স, প্রমোশনের একটা মস্ত সুযোগ তুমি কাল রাতে বুদ্ধির দোষে হারালে। যে মাতালটাকে ধরে তুলেছিলে, এ রহস্যের নায়ক সেই। কাল রাতেই সার্জেন্টের স্ট্রাইপ তুমি পেয়ে যেতে, যদি সামান্য একটু বুদ্ধি খরচ করতে। হতভম্ব রান্সের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে বসলাম আমরা। গাড়ি এবারে বাড়ির দিকে চলল। খুনির চেহারার যে বিবরণ হোমস দিয়েছিল, মাতাল লোকটার চেহারার সাথে তা মিলে গেছে। কিন্তু লোকটাই যদি খুন করে থাকে, তাহলে গা ঢাকা দেবার পর আবার ফিরে এসে মাতালের অভিনয় করলো কেন? চলতে চলতে কথাটা হোমসকে জিজ্ঞেস না করে পারলাম না। হোমস বলল, ভায়া, এই লোকটাকেই খুঁজে বার করতে হবে আমাদের। রান্স লোকটা যদি গর্ধব না হতো, তাহলে আসামি এতক্ষণে আমাদের হাতের মুঠোয় থাকতো। লোকটাকে ফিরে আসতে হয়েছিল ওই আংটির জন্য। মুহূর্ত কয়েক নীরব থেকে আবার বলল, আর এখন এই আংটির টোপ ফেলেই ঠিক কবজা করব তাকে, দেখে নিও। সকালে যথেষ্ট ধকল গেছে দুর্বল শরীরের ওপর দিয়ে। বিকেলে আর বেরুলাম না। হোমস বেরিয়েছিল কনসার্ট শুনতে। ঘরে বসে কোনো কাজে মন বসাতে পারিনি। হোমসের বিশ্লেষণ থেকে থেকে ঘুরপাক খাচ্ছে মাথায়। লাশের মুখ শুকে দেখেছিল হোমস, তাই দৃঢ় প্রত্যয় নিয়ে বলেছে খুনটা হয়েছে বিষ প্রয়োগে। তাই যদি হবে, তাহলে ঘরময় ছিটানো রক্তকার। মৃতের দেহে কোনো অস্ত্রাঘাতের চিহ্নও ছিল না। শেষ পর্যন্ত এই চিন্তাসূত্রেই ঘুরপাক খেতে লাগলো আমার মন। ভাবে ভাবে যা বুঝতে পেরেছি, মনে হচ্ছে এই রহস্যের সমাধান অনেক আগেই ছকে নিয়েছে হোমস। ও ফিরে এলে বেশ রাত করেই ডিনারের টেবিলে বসলাম। আমার মুখ দেখেই মনের অবস্থা ঠিক আঁচ করতে পারল। বলল, ব্রিক্সটন রোড রহস্য দেখছি বেশ কাবু করে ফেলেছে তোমাকে। সান্ধ্য দৈনিকে খবরটা ছেপেছে, তবে আংটি গড়িয়ে পড়ার ঘটনাটার উল্লেখ করেনি। তাতে আমার অবশ্য সুবিধেই হয়েছে। বলতে বলতে একটা কাগজ বাড়িয়ে দিল। তারপর বলল, বিজ্ঞাপনটা দেখো। আজ সকালেই ঘটনাটা দেখে আসার পর সবকটা কাগজে পাঠিয়ে দিয়েছিলাম। হারানো প্রাপ্তির স্তম্ভ খুলতেই নজরে পড়ল প্রথম বিজ্ঞাপনটা। হোয়াইট হার্ট মধ্যশালা আর হল্যান্ড গ্রোভের মাঝের রাস্তা ব্রিক্সটন রোডে আজ সকালে একটা সোনার আংটি পাওয়া গেছে। 221 বি বেকার স্ট্রিটে ডাক্তার ওয়াটসনের সঙ্গে আজ সন্ধ্যা 8টা থেকে 9টার মধ্যে সাক্ষাৎ করুন। বিজ্ঞাপনে তোমার নামটা বাধ্য হয়ে ব্যবহার করতে হয়েছে ভায়া, বুঝতেই পারছো। কিন্তু আংটিটার কি হবে? ওটা তো আমার কাছে নেই। তাছাড়া বিজ্ঞাপনে কেউ সাড়া দেবে বলে মনে হয় না। যথেষ্ট ঝুঁকির ব্যাপার নয় কি এটা?
পকেট থেকে একটা আংটি বার করে আমার হাতে দিয়ে হোমস বলল, এতেই কাজ হাসিল করব। আমার ধারণা যদি ঠিক হয় তাহলে আংটি ফেরত পাওয়ার জন্য সে আসতে বাধ্য। ড্রেভারের মৃতদেহের পাশে দাঁড়িয়ে থাকার সময়ে আংটিটা পকেট থেকে পড়ে গিয়েছিল, তার টের পায়নি। বাড়ি থেকে বেরিয়ে যাবার পরে বুঝতে পেরে ছুটে এসেছিল, কিন্তু পুলিশ দেখে ঢুকতে পারেনি। মোমবাতি নেভাতে ভুলে গিয়েছিল। পুলিশ হাজির হয়েছিল সেই আলো দেখে। পুলিশের যাতে সন্দেহ না হয় সেজন্যই গেটের পাশে পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে তৎক্ষণাৎ মদ্যপের অভিনয় শুরু করে। আংটি পাওয়া হলো না। এবার তার পক্ষে কি করা স্বাভাবিক কল্পনা করো। রাস্তায় পড়েছে কি মৃতদেহের পাশে পড়েছে এ ব্যাপারে সে নিশ্চিত নয়। পথে কোনো জিনিস কুড়িয়ে পেলে লোকে কাগজে বিজ্ঞাপন দেয়, সেই আশায় সান্ধ্য দৈনিকের বিজ্ঞাপনের স্তম্ভে চোখ থাকবে তার। এটাই তো স্বাভাবিক ঘটনা। এবারের বিজ্ঞাপনটা তার চোখে পড়বে এবং নিশ্চিত তাকে আসতে হবে। ঘণ্টাখানেকের মধ্যেই এসে পড়বে দেখো। খুনের সঙ্গে আংটির সম্পর্কের কথা তার মাথায় আসবার কথা নয়। সুতরাং প্রস্তুত হও ভায়া। হোমসের নির্দেশে শোবার ঘরে গিয়ে পুরনো মিলিটারি রিভলভার সাফ করে গুলি ভরে নিলাম। ফিরে এলে হোমস বলল, ওটা পকেটে রাখো। সব রকম অবস্থার জন্য প্রস্তুত থাকা ভালো। লোকটা এলে কথাবার্তা বলবে খুবই স্বাভাবিকভাবে। আমি ঘরেই আছি, বাকি যা করবার সময় মতো আমিই করব। রাত 8টা বাজলো। হোমস খোলা দরজার পাশে চেয়ার নিয়ে গিয়ে বসল। কিছুক্ষণের মধ্যেই হোমসের হিসাব অক্ষরে অক্ষরে সত্য প্রমাণ করে সে এলো। নিচে পরিচারিকার কাছ থেকে সন্ধান নিয়ে ওপরে উঠে এলো। কিন্তু ঘরে যে ঢুকলো তাকে দেখে ধাক্কা খেলাম। জরাজীর্ণ বয়স্ক এক ভদ্রমহিলা। ঘোলাটে চোখে আমাদের দিকে তাকিয়ে পকেট হাতড়ে সান্ধ্য দৈনিকটা বার করলো। পরে কাপা আঙুলে বিজ্ঞাপনটা খুলে ধরল। বলল, এই বিজ্ঞাপনটা দেখে এসেছি। ব্রিক্সটন রোডে একটা সোনার আংটি পাওয়া গেছে। আমার মেয়ে শ্যালি, গত বছর বিয়ে হয়েছে। ওটা আমার মেয়ের বিয়ের আংটি। কাল রাতে সার্কাস দেখতে গিয়ে হারিয়েছে। আংটিটা দেখাতেই বৃদ্ধা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, এই তো সেই আংটি। কি বলে যে ধন্যবাদ দেব আপনাকে। যার প্রত্যাশায় আমরা সময় গুনছিলাম প্রস্তুত হয়ে বসে, তার পরিবর্তে এই বৃদ্ধা এসে আমাকে যথেষ্ট দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছিল। হোমসের চোখের দিকে তাকালাম। ওর ইঙ্গিত পেয়ে আংটিটা বৃদ্ধার হাতে তুলে দিলাম। তবে তার আগে তার নাম ঠিকানাটা টুকে নিলাম। শরিয়ার 13 নম্বর ডানকাট স্ট্রিট, হাউন্ডস ডিচ। বৃদ্ধা পা ঘষতে ঘষতে বাড়ি থেকে বেরিয়ে যেতে হোমস লাফিয়ে উঠল। বলল, খুনির চর, পিছু নিতে হবে। ওয়াটসন, আমি চললাম। জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম ওপাশের ফুটপাত ধরে বুড়ি চলছে পা টেনে টেনে। কিছু দূরে পেছনে পেছনে চলছে হোমস। ঠিক রাত 9টায় বেরিয়ে গেল হোমস। খালি ঘরে একা কি করি? একটা বই টেনে নিয়ে ওর ফেরার প্রতীক্ষায় কান পেতে রইলাম। যে থিওরি খাড়া করেছে বন্ধুবর, হয় তা এবারে মিথ্যা প্রমাণ হবে, নয়তো রহস্যের কেন্দ্রে পৌঁছবার অভিযান তার এখান থেকেই শুরু হলো। হোমস ফিরল রাত 12টা নাগাদ। মুখভাব দেখেই বুঝলাম অঘটন ঘটেছে। নৌশো অভিযান সফল হয়নি। কিন্তু চেয়ারে বসেই অট্ট হাসিতে ফেটে পড়ল। আমি হা হয়ে তাকিয়ে রইলাম। অধীর কণ্ঠে বললাম, খুলে বলবে তো কি হয়েছে? হাসি থামিয়ে তরল কণ্ঠে হোমস বলল, যা ঘটেছে তা যদি স্কটল্যান্ড ইয়ার্ডের কানে ওঠে তাহলে টিটকারিতে ওরা আমার ভূত ছাড়িয়ে দেবে। একেবারে বোকা বানিয়ে ছেড়েছে। তাহলে হাসছো কেন অমন করে? হাসছি এজন্য যে আমি জানি শেষ পর্যন্ত মাছ জালে টেনে তুলব ঠিক। ব্যাপারটা খুলে বলো শুনি। শোনো তাহলে। বুড়ি বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর গিয়েই বিষম খোঁড়াতে শুরু করলো। শেষকালে 4 চাকার একটা চলন্ত গাড়ি দাঁড় করালো। আমি চুপি চুপি এগিয়ে গিয়ে পাশে দাঁড়ালাম, ঠিকানাটা কি বলে শুনবার জন্য। বুড়ি বেশ চড়া গলাতেই বলল, 13 নম্বর ডানকান স্ট্রিট, হাউন্ডস ডিচ। চলো। বুড়ি উঠে ভেতরে বসলো। আমিও বেমালুম গাড়ির পেছনে পাদানিতে জায়গা করে নিলাম। ঊর্ধ্বশ্বাসে গাড়ি ছুটিয়ে এসে কোচওয়ান ডানকান স্ট্রিটে ঢুকলো। 13 নম্বর আসার আগেই আমি টুপ করে নেমে বাকি পথটা ধীরে ধীরে হেঁটে চললাম। কোচওয়ান বাড়ির সামনে গিয়ে গাড়ি থেকে নেমে দরজা খুলে দাঁড়ালো, কিন্তু দাঁড়িয়েই রইল। সওয়ারির নামার নাম নেই।
শেষে ভেতরে উকি মেরে দেখে সব ভো, সওয়ারির চিহ্নও নেই। তেরে ফুরে বেচারা বাছা বাছা খিস্তি ঝাড়তে লাগলো। আমি 13 নম্বর বাড়িতে গিয়ে ঢুকলাম। শুনলাম সৈয়ার বলে কেউ কোনো কালে ওখানে ছিল না। বাড়িটা গণ্যমান্য এক ব্যবসায়ীর। ডাক্তার ছদ্মবেশটা জব্বর নিয়েছিল, তবে ছোকরা ছাড়া চলন্ত গাড়ি থেকে এমন বেমালুম বেপাত্তা হওয়া কোনো বুড়ির কম্য নয়। পিছু নিয়েছি, টের পেয়েই কেটে পড়েছে। লোকটার চেলা চামুন্ডা যথেষ্টই রয়েছে বোঝা যাচ্ছে। ঠিক ধরেছ, সঙ্গী সাথীরা তার জন্য যথেষ্ট ঝুঁকিও নিতে পারে। ভালোই হলো, প্রতিপক্ষের শক্তির একটা আঁচ পাওয়া গেল। চলো শুয়ে পড়া যাক, অনেক ধকল হয়েছে দিনভর। পরদিন সবকটা প্রভাতী কাগজেই ব্রিক্সটন হত্যা রহস্যের চাঞ্চল্যকর খবর ছাপা হলো। লম্বা লম্বা বিবরণ থেকে নতুন তথ্য কতগুলো পাওয়া গেল। ডেইলি টেলিগ্রাফ মন্তব্য করেছে, অপরাধ ইতিহাসে এমন বৈচিত্র্যময় ঘটনা খুব কমই ঘটেছে। নিহত ব্যক্তি কোনো বিপ্লবী সংগঠনের শিকার বলেই ধারণা করা হচ্ছে। পৈশাচিক দেওয়াল লিখন, নিহত ব্যক্তির জার্মান নাম এবং খুনের মোটিভের অভাব, এই সবই তার প্রমাণ। আমেরিকার সমাজবাদীদের হাত রয়েছে এই খুনের পেছনে। সবশেষে পত্রিকা সরকারকে উপদেশ দিয়েছে ইংল্যান্ডে বিদেশিদের নিরাপত্তার দিকে সতর্ক নজর দেবার জন্য। স্ট্যান্ডার্ড পত্রিকাও মন্তব্য করেছে, কর্তৃপক্ষের দুর্বলতা এবং কর্মের শিথিলতার জন্যই এ ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। নিহত ব্যক্তি একজন মার্কিন নাগরিক। ক্যাম্বারওয়েলের টর্ক টেরেস অঞ্চলে মিসেস চার্পেন্টিয়ারের বোর্ডিং হাউসে কয়েক সপ্তাহ ধরে বাস করছিলেন ভদ্রলোক। সেক্রেটারি জোসেফ স্ট্যান্ডজারসনকে নিয়ে বিশ্ব পর্যটনে বেরিয়েছিলেন। ঘটনার দিন বাড়িওয়ালির কাছ থেকে বিদায় নিয়ে দুজনেই অস্টিন স্টেশনে এসেছিলেন লিভারপুল এক্সপ্রেস ধরবেন বলে। স্টেশনে দুজনকে একত্রে দেখাও গিয়েছিল। এরপর থেকে মিস্টার ড্রেবারের লাশ পাওয়া পর্যন্ত মিস্টার স্ট্যান্ডজারসনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। লাশ পাওয়া গেছে অস্টিন স্টেশন থেকে বহু মাইল দূরে ব্রিক্সটন রোডের একটা খালি বাড়িতে। মিস্টার ড্রেবার কিভাবে সেখানে গেলেন এবং কিভাবে তার মৃত্যু হলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে স্কটল্যান্ড ইয়ার্ডের স্বনামধন্য ডিটেকটিভ যুগল মিস্টার লেস্ট্রেড এবং মিস্টার গ্রেগসন এই কেসের দায়িত্ব গ্রহণ করেছেন। আশা করা যাচ্ছে তাদের তৎপরতায় শিগগিরই রহস্য উন্মোচিত হবে এবং অপরাধী ধরা পড়বে। ডেইলি নিউজও ঘটনাটাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছে। নিহত ব্যক্তির বোর্ডিং হাউসের ঠিকানা পাওয়া গেছে। সেক্রেটারি স্ট্যান্ডজারসনকে খুঁজে বার করবার চেষ্টা চলছে। স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার গ্রেগসনের তৎপরতায় তদন্ত কাজ চলছে। আশা করা হচ্ছে শীঘ্রই দুষ্কৃতকারীদের ধরা সম্ভব হবে। প্রাতরাশ খেতে খেতে দুজনেই খবরগুলোর উপরে চোখ বোলাচ্ছিলাম, আর লেস্ট্রেড গ্রেগসন অ্যান্ড কোম্পানির দৌড় উপভোগ করছিলাম। এমন সময় সিঁড়ি কাঁপিয়ে সশব্দে এসে হাজির হলো হোমসের বেকার স্ট্রিট বাহিনী। এদের সম্পর্কে কিছুই জানতাম না আমি, তাই ছেঁড়া জামাকাপড় পরা একদল নোংরা রাস্তার ছেলে হুড়মুড় করে ঘরে ঢুকে পড়েছে দেখে হকচকিয়ে গেলাম। ঘরে ঢুকেই দু সারিতে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে পড়ল ভবঘুরের ছেলের দল। হোমস বলল, উইগিন্স, খবর পেয়েছিস কিছু? উইগিন্স নামের হতচ্ছাড়া চেহারার ছেলেটি বলল, এখনো পাইনি স্যার। পাত্তা লাগিয়ে যা, ঠিক বার করা চাই। আর শোন, এখন থেকে আর সবাইকে নিচে রেখে ওপরে খবর দিয়ে যাবি তুই। এই নে, ভাগ এখন। প্রত্যেকে একটা করে শিলিং নিয়ে দুমদাম শব্দে নিচে নেমে গেল। বিস্তৃত দৃষ্টি তুলে হোমসের দিকে তাকাতেই হেসে বলল, আমার নিজস্ব বাহিনী অসাধ্য সাধন করতে পারে। পুলিশ দেখলে লোকে মুখ খুলতে চায় না সহজে, কিন্তু এরা সব জায়গায় গিয়ে সবার কথা শুনতে পারে। এদের লাগিয়ে একটা ব্যাপার যাচাই করে দেখছি। ওয়াটসন, দেখো দেখো, গ্রেগসন যেন উড়ে আসছে বাড়ির দিকে। বলতে বলতেই সদর দরজায় ঘন্টা বাজিয়ে দাম দাম শব্দে সিঁড়ি কাঁপিয়ে ঘরে এসে ঢুকলো গ্রেগসন। হোমসের হাত টেনে ধরে করমর্দন করতে করতে সহজে বলে উঠল, মিস্টার হোমস, অভিনন্দন জানান, জাল গুটিয়ে এনেছি। বাহ, চমৎকার, তরল কণ্ঠে বলল হোমস। খুনি এখন হাজতে, নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট। তাহলে তো অনেক ধকল গেছে। বসো বসো। খুশি হয়ে আর্মচেয়ারে বসে গ্রেগসন বলল, মিস্টার হোমস, আমাকে আপনাকে মগজ খাটিয়ে খেতে হয়। আপনি বুঝবেন আমার অবস্থা। কি পরিশ্রমে দুদিনই কাজ হাসিল করেছি।
লেস্টেড বড় বুদ্ধিমান মনে করে নিজেকে। সেক্রেটারি স্ট্যানজারসন বেচারা নির্দোষ মানুষ, সে ছুটেছে তার পেছনে। তোমার ব্যাপারটা জানবার জন্য খুব আগ্রহ হচ্ছে যে? বলছি, আপনাকে বলবো না তো কাকে বলবো? তবে এই মুহূর্তে 5 কান হোক আমি তাই চাই না। মৃতদেহের পাশে একটা টুপি পড়েছিল, তবে এই মুহূর্তে 5 কান হোক আমি চাই না। মৃতদেহের পাশে একটা টুপি পড়েছিল। হ্যাঁ, 129 নাম্বার ওয়েল রোডের জন আন্ডারউড অ্যান্ড সন্স কোম্পানির তৈরি। গ্রেগসন কেমন নিষ্প্রভ হয়ে গেল হোমসের কথা শুনে। আপনারও নজরে পড়েছিল? সেখানেই গিয়েছিলাম আমি। টর্ক টেরাসের চারপেন্টিয়ার বোর্ডিং হাউসে মিস্টার ড্রেভারকে টুপিটা পাঠিয়েছিল ওরা। দেখা করলাম মিসেস চারপেন্টিয়ারের সঙ্গে। আপনি তো জানেন মিস্টার হোমস, কাজে নামলে গ্রেগসন সময় নষ্ট করে না। ভদ্রমহিলার মেয়েও তখন সেখানে ছিল। মেয়েদের পেট থেকে কথা বার করবার কায়দা কৌশল আমার ভালোই জানা আছে। জেরা করতে করতে ঠিক বেরিয়ে পড়ল আসল ঘটনা। মিসেস চারপেন্টিয়ার চাপবার চেষ্টা করছিলেন, মেয়েকেও সতর্ক করে দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মেয়েটি চাপতে পারেনি। শেষে মা মেয়ে দুজনের কাছ থেকেই পেঁচিয়ে পেঁচিয়ে সব বার করলাম। মহাদেশ পর্যটনে বেরিয়েছিলেন মিস্টার ড্রেভার, সঙ্গে ছিল সেক্রেটারি স্ট্যানজারসন। সপ্তাহ 3 হলো তিনি উঠেছিলেন বোর্ডিং হাউসে। স্ট্যানজারসন লোকটা শান্ত ভদ্র, কিন্তু তার মালিকটি একেবারে চাষারে বর্বর। প্রথম দিনেই রাতে মাতাল হয়ে বাড়ি ফেরে, পরের দিন থেকেই শুরু করে উৎপাত। বাড়ির পরিচারিকাদের সঙ্গে অশ্লীল মশকরা শুরু করে। 2 দিন যেতে না যেতেই একদিন ভদ্রমহিলার মেয়ে অ্যালিসকে নানাভাবে ইঙ্গিত করে কথা বলা শুরু করে। একদিন তো তাকে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে। বোর্ডার শাসালো বুঝেও এই ঘটনার পর শেষ পর্যন্ত মিসেস চারপেন্টিয়ার বোর্ডারদের উঠে যাওয়ার নোটিশ দিতে বাধ্য হন। সেই মতোই তারা বাড়ি ছেড়ে দিয়ে স্টেশনে রওনা হয়েছিল। মিসেস চারপেন্টিয়ারের ছেলে আর্থার নেভিতে কাজ করে, সে এখন বাড়িতে ছুটি কাটাচ্ছে। বোর্ডারদের অসভ্য আচরণের কথা ছেলের কানে তোলেননি মা। ভেবেছিলেন ঝুট ঝামেলা মানে মানে বিদায় হলে ভাব ছেড়ে বাঁচবেন, কিন্তু তা আর হলো না। শেষ পর্যন্ত রাত 8টা নাগাদ সেক্রেটারিকে নিয়ে মিস্টার ড্রেভার বেরিয়ে যান, কিন্তু ঘণ্টাখানেক পরেই আবার ড্রেভার একা ফিরে আসেন, একেবারে বেহেড মাতাল অবস্থায়। ঘরে ঢুকেই মেয়েটিকে বললেন সে এখন প্রাপ্তবয়স্কা, তাকে বিয়ে করলে কারোর কিছু বলবার থাকবে না, রানী বানিয়ে রাখবে সে অ্যালিসকে। বলতে বলতে মেয়েটিকে সে হাত ধরে দরজার দিকে টেনে নিয়ে যেতে থাকে। ভদ্রমহিলা তখন চিৎকার করতে থাকেন। ঠিক এই সময়ই তার ছেলে আর্থার বাড়িতে ঢোকে। ব্যাস, ছেলে লাঠি হাতে পেটাতে পেটাতে ড্রেভারকে রাস্তায় নিয়ে যায়। থামলে কেন? খুবই উত্তেজক ঘটনা, বলে যাও, হাই তুলতে তুলতে বলল হোমস। মিসেস চারপেন্টিয়ারের প্রত্যেকটি কথা খুঁটিয়ে লিখে নিয়েছি নোট বইতে। মিস্টার ড্রেভারকে মারতে মারতে সেই যে ছেলে বেরিয়ে যায়, রাতে শুতে যাবার সময় পর্যন্ত ফেরেনি। কখন ফিরে এসেছে তাও মিসেস চারপেন্টিয়ার বলতে পারলেন না। এরপর গোটা ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায় আমার কাছে। লেফটেন্যান্ট চারপেন্টিয়ারকে কোথায় পাওয়া যাবে জেনে নিয়ে তখনই 2 জন অফিসার সঙ্গে করে গিয়ে হাজির হলাম। গ্রেফতার করলাম তাকে। কাঠের মুগুরের মতো লাঠিটা তখনও হাতে ছিল তার। মিস্টার হোমস, আপনি শুনলে অবাক হবেন, গ্রেফতারের সময় নিজে থেকেই লেফটেন্যান্ট গ্রেফতারের কারণটা উল্লেখ করলো। বলল, আমি জানতাম ড্রেভারের খুনের ব্যাপারে আমাকে গ্রেফতার করা হবে। চমৎকার, তোমার হিসেবে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সকৌতুকে বলল হোমস। লেফটেন্যান্ট ব্রিক্সটন রোড ধরে ড্রেভারের পেছন পেছন গিয়েছিলেন। পথে আর এক দফা ধস্তাধস্তি হয়, তখনই রুল দিয়ে তলপেটে মরণ মার মারে। চারপেন্টিয়ারের ওই মারেই শেষ। এজন্যই শরীরে কোনো ক্ষত চিহ্ন দেখতে পাওয়া যায়নি। তখন বৃষ্টি শুরু হয়ে গেছে, রাস্তাও ফাঁকা। লাশ টেনে নিয়ে একটা খালি বাড়িতে ঢুকিয়ে দেয়। মোমবাতি, রক্ত, দেওয়ালের লেখা, তারপর আংটি, সবই পুলিশকে বিভ্রান্ত করবার অপচেষ্টা মাত্র। লেফটেন্যান্ট চারপেন্টিয়ার অবশ্য একটা জবানবন্দি দিয়েছে। তাতে সে বলেছে ড্রেভার মার খেয়ে কিছু দূর গিয়ে একটা ঘোড়ার গাড়ি চেপে পালিয়ে যায়, আর ফেরার পথে
এক জাহাজি বন্ধুর সঙ্গে দেখা হতে সে তার সঙ্গে গল্প করতে করতে অন্যদিকে চলে যায়। বন্ধুটি কোথায় থাকে তার সন্তোষজনক উত্তরও দিতে পারেনি। ড্রেভারের মৃত্যু সম্পর্কিত ব্যাপারে কিছু স্বীকার করেনি, বলেছে এর সঙ্গে নাকি তার কোনো সম্পর্ক নেই। তা যাই বলুক, এ পর্যন্ত খাপছাড়া ব্যাপারগুলো যেভাবে ঠিকঠাক মিলে গেছে, আমার মনে হচ্ছে কেসটা মিটতে আর সামান্যই বাকি। বেচারা লেস্ট্রেড কোনো খবরই রাখে না, ভুল সূত্রের পেছনে ছুটে মরছে। গ্রেগসনের কথাও শেষ হলো। লেস্ট্রেড বিমর্ষ মুখে ঘরে ঢুকল। আমাদের কথার মধ্যে কখন ওপরে উঠে এসেছে টের পাইনি। এই তো বলতে বলতেই এসে গেছেন দেখছি। সেক্রেটারি জোসেফ স্ট্যাঞ্জারসনের ব্যাপারে কদ্দুর এগুলেন? শ্লেষের সুরে গ্রেগসন উঠে বলল। আসন গ্রহণ করতে করতে গম্ভীরভাবে লেস্ট্রেড বলল, আজ ভোরে হ্যালিডেস প্রাইভেট হোটেলে খুন হয়েছে মিস্টার স্ট্যাঞ্জারসন। আমরা তিনজনেই চমকে উঠলাম কথাটা শুনে। বেচারি গ্রেগসনের তো চেয়ার থেকে ছিটকে যাওয়ার মতো অবস্থা হলো। বিস্ফোরিত চোখে হোমসের মুখের দিকে তাকালাম। ললাট কুঞ্চিত, ভুরু বেঁকে নেমে এসেছে চোখের ওপর। ধীরে ধীরে বলল, স্ট্যাঞ্জারসনও গেল? জড়িত স্বরে গ্রেগসন বলল, খবরটা পাকা তো? ভদ্রলোকের সঙ্গে দেখা করতে গিয়ে লাশটা আমিই প্রথম দেখি। হোমসের আগ্রহে তারপর ঘটনার বিবরণ দিল লেস্ট্রেড। বলল, হত্যার ব্যাপারে স্ট্যাঞ্জারসনের হাত আছে বলেই গোড়ায় আমার মনে হয়েছিল। এখন পরিস্থিতি যা দাঁড়ালো তাতে বুঝতে পারছি ধারণাটা ভুল ছিল। কিন্তু লোকটার হদিস বার করবার জন্য উঠে পড়ে লেগেছিলাম। রাত 2টোর সময় ড্রেভারের লাশ পাওয়া গিয়েছিল ব্রিক্সটন রোডে। দুজনকে স্টেশনে দেখা গিয়েছিল রাত 8:30টায়। মাঝের কয়েক ঘন্টা সময় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠল। সেক্রেটারি কোথায় ছিল, কি করছিল জানতে হবে। লিভারপুলে টেলিগ্রাম পাঠিয়ে পলাতকের দৈহিক বিবরণ জানিয়ে দিলাম। বলে দিলাম আমেরিকাগামী জাহাজগুলোতে নজর রাখতে। অনুমান করেছিলাম ড্রেভারের সঙ্গ ছাড়া হবার পর স্টেশনের কাছাকাছি কোথাও সে রাত কাটিয়েছে। সকাল হলেই গাড়ি ধরে পালাবে। অস্টিনের কাছাকাছি হোটেল আর থাকবার জায়গাগুলোতে খুঁজতে লাগলাম তন্ন তন্ন করে। আজ সকাল 8টায় গেলাম লিটল জর্জ স্ট্রিটের হ্যালিডেস প্রাইভেট হোটেলে। খবর নিতেই শুনলাম স্ট্যাঞ্জারসন 2 দিন ধরে এক ভদ্রলোকের পথ চেয়ে বসে আছেন। জুতো পরিষ্কার করে যে ছোকরা, সেই আমাকে নিয়ে উঠল 3 তলায়। আঙ্গুল তুলে ঘরটা দেখিয়ে নামতে যাচ্ছে। দরজার দিকে তাকিয়ে আমি শিউরে উঠে চিৎকার করে উঠলাম। দরজার তলা দিয়ে রক্তের সরু ধারা বেরিয়ে এসে করিডরের অপর দিকে জমা হয়েছে। আমার চিৎকার শুনে ছুটে এলো ছোকরা। দৃশ্য দেখে ভয়ে ভিমড়ি যাবার জোগাড়। ঘরের ভেতর থেকে দরজায় চাবি দেওয়া ছিল। দুজনে মিলে কাঁধের চাপ দিয়ে তালা ভেঙে ফেললাম। দেখলাম খোলা জানালার পাশে তালগোল পাকিয়ে পড়ে আছে একটা মূর্তি। মৃত্যু অনেকক্ষণ আগেই হয়েছে, হাত পা ঠান্ডা, আড়ষ্ট। চিৎ করে শোয়ানোর পর ছোকরা চাকরটার মিস্টার স্ট্যাঞ্জারসনকে চিনতে পারল। মৃতদেহের বুকের বাঁ দিকে ছুরির আঘাতে গভীর ক্ষত। আর একটা জিনিস পেলাম গায়ের উপরে। মিস্টার হোমস, কল্পনা করতে পারেন কি লেখা ছিল মৃতর গায়ের উপরে? সেই র্যাচে শব্দটা, বলল হোমস। ঠিক ধরেছেন, ম্লান হেসে শ্রদ্ধা মিশ্রিত দৃষ্টিতে তাকালো লেস্ট্রেড। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলতে শুরু করলো। রহস্যময়ী অজ্ঞাত গুপ্তঘাতক গোটা ব্যাপারটাকেই তালগোল পাকিয়ে দিল। তখনই তদন্তে নেমে পড়লাম। হোটেলটার পেছনে অনেকগুলো আস্তাবল, খোলা উঠোনের চারদিকে সারবন্দি। এই উঠোন থেকে একটা সরু গলি বেরিয়েছে। একটা মই থাকে সেখানে। সকালে গোয়ালাদের ছেলে গোয়ালের দিকে যাবার সময় দেখতে পায় মইটা লাগানো রয়েছে 3 তলার একটা খোলা জানালার সামনে। একটা লোক নেমে আসছে মই বেয়ে, ধীর স্থির ভাবে। ছেলেটা ভাবলো ছুতোর মিস্ত্রি হোটেলের কাজ করতে এসেছে বুঝি। এক পলক তাকিয়ে সে নিজের কাজে চলে যায়। ওই পলকের দৃষ্টিতে যতটা দেখেছে তা হলো লোকটা মাথায় ঢেঙা, মুখ লাল, গায়ে লম্বা বাদামি কোট। ঘরের জলপাত্রে রক্তগোলা জল পেয়েছি, খুন করে হাত ধুয়েছিল। বিছানার চাদরেও ছুরির রক্ত মুছেছে। খুন করার পরেও গুপ্তঘাতক অনেকক্ষণ ঘরে ছিল।
লেস্ট্রেডের বিবরণ শুনে আশ্চর্য হলাম। হত্যাকারীর চেহারা হোমসের দেওয়া বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে, কিন্তু বিবরণ শুনে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না হোমসের মুখে। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, খুনের সূত্র হিসাবে কাজে লাগতে পারে এমন কিছু পেয়েছো ঘরে? তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়, পকেটের টাকা কড়ি যেমনকার তেমনই ছিল। ঘটনাটা ডাকাতির নয়, এটুকু বলা যাচ্ছে। মিস্টার ড্রেভারের মানিব্যাগ পাওয়া গেছে স্ট্যানজারসনের পকেটে। ব্যাপারটা অস্বাভাবিক নয়, মালিকের খরচপত্র সেক্রেটারিই করত। পাশের চেয়ারে তামাক খাওয়ার পাইপটা পড়েছিল, টেবিলে এক গ্লাস জল, আর জানালার গোবরাটে একটা ছোট্ট কৌটায় গোটা 2 বড়ি। আমাদের সকলকে চমকে দিয়ে সোল্লাসে চিৎকার করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল হোমস। কেল্লা ফতে, শেষ যোগসূত্রটা হাতে এসে গেল। লেস্ট্রেড, বড়িগুলোয় হাত দিয়েছিলে? যে কটা জিনিস পেয়েছি থানায় জমা দেবার জন্য সঙ্গে নিয়ে এসেছি। বড়ির কৌটোটাও আছে, কিন্তু এর কোনো গুরুত্ব আছে বলে মনে হয় না। হোমস হাত বাড়িয়ে কৌটোটা নিয়ে আমার দিকে এগিয়ে দিল। ডাক্তার, তুমি কি বলো, সাধারণ বড়ি বলে মনে হয়? একটা কাজ করো, ল্যান্ডলেডির যন্ত্রণাকাতর টেরিয়ার কুকুরটাকে ওপরে নিয়ে এসো। কুকুরটার যন্ত্রণা শেষ করবার কথা তো ল্যান্ডলেডি গতকালই বলেছিলেন। প্রাণীটার কষ্ট নাকি আর দেখতে পাচ্ছেন না। নিচে গিয়ে মুমূর্ষ কুকুরটাকে নিয়ে এলাম। ঘরের মেঝেয় কম্বলের বিছানা পেতে শুইয়ে দিলাম। কুকুরটা তখন ধুঁকছে, চোখ ঘোলাটে হয়ে এসেছে। হোমস বলল, কেসটায় আর কোনো জট নেই। মূল ঘটনাগুলো সবই আমার জানা হয়ে গেছে। স্টেশনে দুজনের ছাড়াছাড়ি হবার পর স্ট্যানজারসনের মৃত্যু পর্যন্ত যা যা ঘটেছিল সবই আমি জানি। প্রমাণসহ তা দেখাচ্ছি, দেখো। এই দুটো বড়ি থেকে একটা অর্ধেকটা কুকুরটাকে আমি খাওয়াচ্ছি, প্রতিক্রিয়া চোখের সামনেই দেখতে পাবে। কাগজ কাটা ছুরি দিয়ে একটা বড়িকে 2 টুকরো করে হোমস অর্ধেকটা কৌটোয় রেখে দিল। বাকি অর্ধেকটা একটা মদের গ্লাসে নিয়ে 1 চামচ জল ঢালল। বড়িটা নিমেষে গুলে গেল। এবারে খানিকটা দুধ মিশিয়ে একটা প্লেটে ঢেলে কুকুরটার সামনে ধরা হলো। সঙ্গে সঙ্গে চেটেপুটে খেয়ে নিল সেটা। বিনা কারণে হোমস কিছু করবার পাত্র নয়, আমাদের সকলেই তা জানি। একটা কিছু নিশ্চিত ঘটবে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রইলাম সবাই টেরিয়ারের দিকে। হোমস ঘড়ি ধরে অপেক্ষা করে রইল। এক এক করে বেশ কয়েক মিনিট কেটে গেল, কিন্তু মৃত্যু পথযাত্রী টেরিয়ারের মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। যেমন ছিল তেমনি পড়ে রইল। হোমস অসহিঞ্চু হয়ে উঠেছে নিজেই। কখনো ঠোঁট কামড়াচ্ছে, কখনো টেবিলে আঙুল চালিয়ে বাদ্য বাজাচ্ছে। গোয়েন্দা যুগলের মুখেও ফুটে উঠল বিদ্রুপের হাসির রেখা। এ কি করে সম্ভব? ড্রেভারের মৃত্যু হয়েছে যে বড়িতে, হুবহু সেই বড়ি পাওয়া গেছে স্ট্যানজারসনের ঘরে। একই বড়ি, আমার সিদ্ধান্ত তাই ছিল। এত পরিশ্রমের সিদ্ধান্ত তো ভুল হতে পারে না, কিন্তু এ বড়ি দেখছি নির্বিষ। এ কি করে সম্ভব? কুকুরটা দিব্যি বেঁচে আছে। এর কি মানে হতে পারে? দাঁড়াও দাঁড়াও, পেয়েছি। বলতে বলতে হোমস উঠে কৌটো থেকে আস্ত বড়িটা নিল। তারপর আগের মতো 2 টুকরো করে 1 টুকরো দুধ আর জলের সঙ্গে গুলে টেরিয়ারের সামনের প্লেটে ঢেলে দিল। কুকুরটা জিভ বাড়িয়ে তরল পদার্থে লাগাতে না লাগাতেই একটা হেঁচকি তুলল। তারপর চোখের নিমিষে সমস্ত শরীর কাঁপিয়ে দুমড়ে মুচড়ে স্তব্ধ হয়ে গেল। হোমস গভীর নিঃশ্বাস ফেলে চেয়ারে গিয়ে বসল। বলল, কৌটোয় 2 রকম বড়ি রাখা ছিল, একটা অত্যন্ত মারাত্মক বিষ আর একটা নির্বিষ। ব্যাপারটা যে এমন হতে পারে আগেই অনুমান করা উচিত ছিল আমার। হোমসের অনুমান যে অভ্রান্ত, চোখের ওপরেই তা দেখতে পেলাম। ধীরে ধীরে আমার কাছেও পরিষ্কার হতে লাগলো ব্যাপারটা। হোমস তখনও বলে চলেছে, মূল সূত্রটা গোড়াতেই হাতে এসেছিল, কিন্তু সেটার গুরুত্ব উপলব্ধি করতে পারিনি। পরপর যা ঘটেছে সবই আমার সেই সূত্রের সঙ্গে সঙ্গতি রক্ষা করে ঘটেছে। গ্রেগসন সহসা অত্যন্ত অসহিঞ্চুভাবে বলে উঠল, মিস্টার হোমস, স্বীকার করছি আপনার কাজের ধারা সবসময় একটু অন্যরকম, কিন্তু এখন দরকার খুনিকে গ্রেপ্তার করা। চারপেন্টিয়ার মনে হচ্ছে দ্বিতীয় খুনের সঙ্গে সম্পর্কহীন। তাকে গ্রেপ্তার করাটাও মনে হচ্ছে ভুল হয়েছে। স্ট্যানজারসনের পেছনে ধাওয়া করে লেস্ট্রেডও ভুলই করেছে।
আপনি মাঝে মাঝে এমনভাবে কথা বলছেন যে মনে হচ্ছে আমাদের চাইতে খবর অনেক বেশি রাখেন, কিন্তু পরিষ্কার করে কিছু ভাঙছেন না। এবারে বোধহয় সময় হয়েছে আপনাকে সরাসরি জিজ্ঞেস করছি, এই কেসের কতদূর আপনি জেনেছেন? খুন যে করেছে তার নাম বলতে পারেন? সঙ্গে সঙ্গে লেস্ট্রেড বলে উঠল, স্যার, আমিও একই কথা বলতে চেয়েছিলাম। আমরা দুজনেই আসামি ধরবার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। বারবার আপনার মুখে শুনেছি এই কেসের মূল ব্যাপার আপনার জানা, সাক্ষ্য প্রমাণও কবজায় নিয়ে এসেছেন, কিন্তু কিছুই ভাঙছেন না। আমারও মনে হয় খুনি যতক্ষণ বাইরে থাকবে নতুন খুন খারাপির সম্ভাবনাও ততক্ষণ থেকে যাবে, বললাম আমিও। অমন চাপের মুখে পড়ে হোমস যেন দ্বিধান্বিত হলো। গভীর চিন্তার ছাপও ফুটে উঠল তার মুখে। ঘরময় পায়চারি করতে লাগলো অস্থিরভাবে। একসময় দাঁড়িয়ে পড়ে বলল, এ বিষয়ে নিশ্চিত থাকতে পারো খুন আর হবে না। গুপ্তঘাতকের নাম জানি কিনা জিজ্ঞেস করছিলে? তার উত্তর বলছি, হ্যাঁ জানি, কিন্তু সেটা বড় কথা নয়। তাকে গ্রেপ্তার করাটাই প্রধান সমস্যা। যদিও নিজেই আমি এ সমস্যার মোকাবিলা করবার ব্যবস্থা করেছি, তাকে সন্দেহ করা হয়েছে বা তার পেছনে চড় লেগেছে সন্দেহ হওয়া মাত্রই লন্ডনের জনস্রোতে সে মিশে যাবে। তারপর তাকে খুঁজে বার করবার মতো বান্দা তোমাদের স্কটল্যান্ড ইয়ার্ডে নেই। আমার কথায় আঘাত পেও না। চতুর লোকটার সম্পর্কে সঠিক ধারণাটা দেবার জন্যই এভাবে কথাটা বলতে হলো। তবে তোমাদের আমি জানাবো, আমার নিজস্ব ব্যবস্থা বানচাল না করে যতটুকু জানানো যায় সেটুকুই জানাবো, নিশ্চয়ই জানাবো। দুই ডিটেকটিভের চোখে মুখে অসহিঞ্চুতা যেন ফেটে পড়ছিল। চোখে দপদপ করছে কৌতুক আর ক্ষোভের ঝিলিক। হোমসের বক্তব্যে তারা মোটেই খুশি বলে মনে হলো না, কিন্তু কারোর কিছু বলবার আগেই ঘটনার মোড় ঘুরল আশ্চর্য রকমভাবে। দরজায় টোকা পড়ল এবং পর মুহূর্তেই আবির্ভূত হলো হা ভাতে চেহারার উইগিন্স। গাড়ি নিয়ে এসেছি স্যার। কথাটা শুনেই কেমন তৎপর হয়ে উঠল হোমস। ড্রয়ার টেনে একজোড়া হাত করা বার করতে করতে বলল, বেশ করেছিস। স্কটল্যান্ড ইয়ার্ডে তোমরা এই জিনিস চালু করতে পারো না। কি সুন্দর স্প্রিংয়ের কাজ দেখো তো, চোখের পলকে আটকে যায়। উইগিন্স, পাঠিয়ে দে। বাক্স প্যাট্রাগুলো কোচওয়ানকে একটু ধরতে বল। ঘরের কোণে একটা পোর্টম্যান্টো ব্যাগ বসানো ছিল। হোমস উঠে গিয়ে সেটাকে ঘরের মাঝখানে নিয়ে এসে স্ট্র্যাপ খুলতে লাগলো। এমন সময় কোচওয়ান এসে দরজায় দাঁড়ালো। হোমসের কাণ্ড কারখানা আমি অবাক হয়ে দেখছিলাম। কোথায় যাওয়ার মতলব করছে বুঝতে পারছি না। আগে থেকে কিছু বলেও নি, এই মুহূর্তে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে কিনা বুঝতেও পারছি না। মেঝে হাঁটু গেড়ে বসে স্ট্র্যাপ টানাটানি করতে করতে হোমস বলে উঠল, ওহে, এগিয়ে এসে একটু হাত লাগাও। এগিয়ে এসে হাত নামালো গারোয়ান। ঠিক তখনই কটাক করে একটা ধাতব শব্দ, আর সঙ্গে সঙ্গে এক ঝটকায় উঠে দাঁড়ালো হোমস। উল্লসিত কণ্ঠে বলে উঠল, তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি, মিস্টার জেফারসন হোপ, এনক ড্রেভার আর জোসেফ স্ট্যাঞ্জারসনকে ইনিই খুন করেছেন। পলকের মধ্যে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল যে আমাদের বুঝে উঠতে কয়েক সেকেন্ড সময় লেগে গেল। হতচকিত গাড়িওয়ালা কবজিতে আটকানো হাত করার দিকে হিংস্র জ্বলন্ত চোখে তাকালো। পর মুহূর্তে একটা চাপা ক্রুদ্ধ গর্জন করে হোমসের হাত ঝাঁপিয়ে পড়ল জানালার উপর। ঝনঝন শব্দে কাচের টুকরো ঘরময় ছড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে একপাল হাউন্ডের মতো আমরা চারজনই ছুটে গিয়ে তাকে টেনে ধরলাম। দৈত্যের শক্তি যেন লোকটার গায়ে, বারবার ছিটকে ফেলে দিতে লাগলো আমাদের। কাছে কেটে গিয়ে মুখ হাত ফালা ফালা হয়ে গেছে লোকটার। রক্ত ঝরছে দরদর করে, কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। চারটে মানুষের হাত ছাড়িয়ে পালাবার চেষ্টার বিরাম নেই। লেস্ট্রেড একসময় তার গলায় তলায় কবজি ঢুকিয়ে চাপ দিয়ে জিভ বার করে দিল। বৃথা চেষ্টা বুঝতে পেরে লোকটাও নিরস্ত হলো। সঙ্গে সঙ্গে তার দুটো পা আর দুটো হাত আচ্ছা করে বেঁধে ফেলা হলো, যাতে আর নড়াচড়া করতে না পারে। লোকটাকে মেঝেয় শুইয়ে রেখে যখন উঠে দাঁড়ালাম, তখন আমরা চারজনেই হাঁপাচ্ছি রীতিমতো, মুখ ঠোঁট শুকিয়ে কাঠ। হোমস চেয়ারে বসতে বসতে বলল, ওর নিজের গাড়িতেই ওকে স্কটল্যান্ড ইয়ার্ডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যাবে। বলুন, এবারে এই রহস্য উপাখ্যানের কে কি জানতে চান? খোলাখুলি বলতে আর বাধা নেই।
উত্তর আমেরিকা মহাদেশের মাঝামাঝি অংশে বিশাল অনুর্বর মরু অঞ্চল। কবরের নিস্তব্ধতা বুকে নিয়ে যেন আকাশের দিকে মুখ করে স্তম্ভ হয়ে আছে। সিয়েরা নেভাদা থেকে নেব্রাস্কা আর উত্তরের ইয়েলোস্টোন নদী থেকে দক্ষিণের কলোরাডো পর্যন্ত বিস্তীর্ণ এই ঊষর অঞ্চল। এর বুকে কোথাও দাঁড়িয়ে আছে বরফ ঢাকা মেঘাবৃত পর্বতমালা, কোথাও ধুধু উপত্যকা, কোথাও গিরিখাত ভেদ করে মেঘ গর্জনে প্রবাহিত হচ্ছে অবিরাম জলধারা। বিচিত্র এই প্রান্তর ঋতুতে ঋতুতে রূপ পাল্টায়, কিন্তু অন্তরহীন অনুর্বরতা এই ভূমিকে করেছে জনমানবহীন, অনধিগম্য। ছোট ছোট ফাঁকা গাছ আর পাথুরে ভূমিতে বিচরণ করে কুটিল নেকড়ে আর ধূসর গ্রিজাল ভালুক। আকাশে ডানা ঝাপটায় বুজার্ড শকুন। এরাই এই বিজন ভূমির একমাত্র বাসিন্দা। সিয়েরা ব্ল্যাঙ্কোর উত্তরের সানুদেশ থেকে চোখে পড়ে দিগন্ত প্রসারী প্রান্তরে কেবল তাল তাল চ্যাপারাল ঝোপ, সবকিছুর উপরে লবণধুলির ছোপ। দিগন্তের প্রান্তসীমায় বরফ ছাওয়া পাহাড়ের চূড়ার আভাস। হুহু বাতাসের হাহাকার ছাড়া এই প্রান্তরে আর কোনো শব্দ কানে আসে না। সিয়েরা ব্ল্যাঙ্কোর দিক থেকে একটা সরু পথ বেরিয়ে মরুভূমির বুকে একে বেঁকে এগিয়ে কোথাও হারিয়ে গেছে। দুঃসাহসী অভিযাত্রীদের পায়ে পায়ে আর গাড়ির চাকার পেছনে তৈরি হয়েছে এই পথরেখা। পথের পাশে পাশে মাঝে মাঝে নজরে পড়ে বলদের আর মানুষের কঙ্কাল। সিয়েরা ব্ল্যাঙ্কোর সানুদেশে সামনের ভয়াবহ দৃশ্যের মুখোমুখি দাঁড়িয়েছিল একজন পর্যটক। মুখ শীর্ণ, উদ্ভ্রান্ত, ঠেলে বেরিয়ে আসা হাড়ের ওপর যেন চেপে আছে শরীরের চামড়া। দীর্ঘ বাদামি চুল, চোখ জোড়া কোটরে প্রবিষ্ট কিন্তু উজ্জ্বল দীপ্তিময়। এই শরীরে বয়স আন্দাজ করা কঠিন। 40 থেকে 60-এর যে কোনো কোঠায় হতে পারে। হাতের রাইফেলে ভর দিয়ে দাঁড়িয়েছিল দীর্ঘ বলিষ্ঠ গড়নের দেহাকৃতিটি। ক্ষুধায় তৃষ্ণায় কাতর মানুষটি গিরিসংকট পার হয়ে উচ্চতায় উঠে এসেছে এক ফোঁটা জলের আশায়। কিন্তু জল কোথায়? চারদিকে ঘিরে রয়েছে কেবল নিরাশার করাল রুক্ষ প্রান্তর। অভিযাত্রীর সংশয় নেই, মৃত্যু আসন্ন। একসময় পাথরের ছায়া এসে হাতের ভারী রাইফেলটা মাটিতে নামিয়ে রাখল সে। তারপর কাঁধে ঝোলানো ধূসর শাল কাপড়ের মস্ত পুটলিটা নামালো। সঙ্গে সঙ্গে পুটুলির ভেতর থেকে সরু গলায় একটা গোঙানির শব্দ উঠল। বড্ড লেগেছে বাবা। আহা, বেরিয়ে আয় মা। বলতে বলতে শালের ভাঁজ খুলে বছর 5-6 বছরের ফুটফুটে মিষ্টি চেহারার একটা মেয়েকে টেনে বার করে আনলো। মেয়েটির গায়ে গোলাপি ফ্রকের উপর খুদে আপ্রাণ, পায়ে পরিপাটি জুতো। হতভাগ্য পর্যটক সোহাগ ভরে কাছে টেনে মেয়েটিকে আদর করে উদ্গত দীর্ঘ নিঃশ্বাসটাকে বৃথা চাপবার চেষ্টা করে। বাবা, মা কোথায়? ব্যথা লাগলে মা চুমু দিয়ে দিত। মা চলে গেছে। তাই, কিন্তু যাবার সময় আমাকে আসছি বলে গেল না যে? বড্ড তেষ্টা পেয়েছে। জল নেই? এখানে তো দেখছি কিছুই নেই। দেখি, তুই এখানে আমার কাঁধে হেলান দিয়ে বস। নদী তো ছাড়িয়ে এলে বাবা। ভেবেছিলাম আর একটা নদী পেয়ে যাব। ম্যাপে মনে হয় কোথাও ভুল ছিল। তোর জন্য কয়েক ফোঁটা জল অবশ্য আছে। কতদিন তুমি চান করতে পারছো না বাবা? খাবার জলই পেলাম না। জলের অভাবে প্রথমে গেলেন মিস্টার বেন্ডার, পরে মিসেস ম্যাকগ্রেগর, তারপর জনি হোমস, তোর মা। মেয়েটি ফ্রকে মুখ গুজে ফুপিয়ে ওঠে। মাও মরে গেছে? আমি আর তুই ছাড়া সকলেই গেছে। এদিকেও জলের চিহ্ন চোখে পড়ছে না। এবার আমরাও যাব। আমরাও মরে যাব? তাহলে তো মায়ের কাছে যেতে পারবো, তাই না বাবা? পারবি। কি মজা হবে! মা আমাদের কেক আর জল খেতে দেবে। 2 পিঠে সেকা কেক আমার খুব প্রিয়। এই সময় উত্তরের দূর আকাশে 3টি বিন্দু ভেসে উঠল। ক্রমশই এগিয়ে আসতে লাগলো বিন্দুগুলো, আর আকারে বড় হতে লাগলো। কাছে এলে দেখা গেল 3টি বিশাল বাদামি পাখি, বুজার্ড শকুন। শকুন 3টা অভিযাত্রীদের মাথার ওপর কয়েকবার পাক খেলো। তারপর দূরের উঁচু একটা পাথরের মাথায় এসে বসলো। নজর রইল মানুষ দুটোর দিকে। মৃত্যুদূত শকুনেরা বুঝি শুনতে পেয়েছে মৃত্যুর পদধ্বনি। বাবা, কি সুন্দর পাখি! এ দেশটাও ভগবান তৈরি করেছে। তা করেছে। ভগবান তো ইলিয়ন তৈরি করেছে, মিশৌরি তৈরি করেছে। এ দেশটা অন্য কেউ তৈরি করেছে বাবা, জল দিতে ভুলে গেছে। এসো, আমরা ভগবানকে ডাকি। দুঃসময়ে ভগবানকে ডাকতে হয়।
মেয়েটি এবারে উঠে গিয়ে তার ছোট্ট দুই হাতে জমির ওপরে একটা শাল বিছিয়ে দিল। তারপর দুজনে হাঁটু গেড়ে বসে দুহাত বুকের উপর রেখে প্রার্থনায় বসল। বিজন মৃত্যু প্রান্তরে ঘটে বুজার্ড শকুন ছাড়া আর কেউ এই অদ্ভুত প্রার্থনার দৃশ্য দেখতে পেল না। প্রার্থনা শেষ করে কিছুক্ষণ পরে পাথরের ছায়ায় ঘুমিয়ে পড়ল তৃষ্ণার্ত মেয়েটি। 3 দিন 3 রাতের অনিদ্রা আর ক্লান্তি নিয়ে মেয়েটির প্রহরায় বৃথাই বসে থাকবার চেষ্টা করল অভিযাত্রী। একসময় সেও শিশুটির পাশে শরীর এলিয়ে দিয়ে গভীর নিদ্রায় ডুবে গেল। অভিযাত্রী যদি আর আধা ঘন্টা জেগে থাকত তাহলে দেখতে পেত এক বিচিত্র দৃশ্য। দূরে দিগন্ত রেখার ধুলির ঝড় উড়িয়ে এদিকে এগিয়ে আসছে কালো কালো বিন্দু। ধুলির আচ্ছাদন হালকা হয়ে গেলে স্পষ্ট হয়ে উঠল ক্যানভাস ছাওয়া ঘোড়ায় টানা গাড়ির মুখ আর অশ্বারোহী মূর্তি। ক্রমশ স্পষ্ট হলো মরুযাত্রীদের বিরাট একটা দল চলেছে পশ্চিম দিকে। সামনের গাড়িগুলো পাহাড়ের সানুদেশে পৌঁছে গেছে। শেষ অংশ এখনো দৃষ্টির বাইরে, দূর দিগন্তের অন্তরালে। দীর্ঘ সারিতে রয়েছে অসংখ্য মানুষ, অসংখ্য গাড়ি, কোনোটা ঢাকা কোনোটা খোলা। ঘোড়ার পিঠে চেপে পায়ে হেঁটে চলছে অগন্তি মানুষ। মেয়েরা পিঠে বোঝা নিয়ে নুয়ে পড়ে হাঁটছে গাড়ির পাশে পাশে। বাচ্চার দলও চলেছে গাড়ি ঘিরে। এ এক বিশেষ যাযাবর দল চলেছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। গাড়ির চাকার ক্যাচ ক্যাচ শব্দ, মানুষের কলরব আর অসংখ্য ঘোড়ার সেহাস্রবে মুখর হয়ে উঠেছে মরুভূমির নিস্তব্ধ বাতাস। এই বিপুল বিচিত্র মিশ্র আওয়াজেও ঘুম ভাঙল না পাহাড়ের ওপরের মানুষটির। বুজার্ড শকুনগুলোর শানিত লোলুপ দৃষ্টির সামনে অকাতরে পড়ে রয়েছে দুটি মূর্তি। মরুযাত্রীদের পথ দেখিয়ে এগিয়ে চলছে জনাকুড়ি অশ্বারোহী। লোহার মতো নিরেট মুখ সকলের, কাঁধে রাইফেল। খাড়া পাহাড়ের তলদেশে এসে ঘোড়া দাঁড় করিয়ে একজন বলল, ব্রাদার, কুয়োগুলো কিন্তু সিয়েরা ব্লাঙ্কোর ডান দিকে। আর একজন বলে উঠল, জলের জন্য ঘাবড়িও না, পাথর ফুঁড়ে যিনি ফোয়ারা বার করেন আমরা তারই নির্বাচিত সন্তান। জলের জন্য আমাদের ভাবনা কি? অমনি সম্মিলিত কণ্ঠে ধ্বনি উঠল, আমাদের ভাবনা কি? আবার যাত্রা শুরু করতে যাচ্ছে দলটা। এমন সময় পাহাড়ের দিকে তাকিয়ে আচমকা দাঁড়িয়ে পড়ল একজন, কম বয়সী এক তরুণ। কঠিন পাথরের গা ঘেঁষে উজ্জ্বল গোলাপি রঙের কি উঠছে হাওয়ায়। যুবকের দৃষ্টি অনুসরণ করে প্রত্যেকে স্তব্ধ হয়ে দেখল দৃশ্যটা। সঙ্গে সঙ্গে ঘোড়ার লাগাম টেনে দাঁড়িয়ে পড়ল সকলে। কাঁধের রাইফেল চলে এলো হাতে। পেছন থেকে আরো ঘোর সরোয়ার ছুটে এসে দল ভারী করল। পাথরের গায়ে পতপত করে উঠছে উজ্জ্বল গোলাপি পুচ্ছ। বিস্ময়ের সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে দেখল সকলে। ভিড়ের মধ্য থেকে মুখে একটা শব্দ উঠল, লাল চামড়া, লাল চামড়া। বয়সে ভারী মানুষটিকে এদের দলপতি বলে মনে হলো। সে বলল, লাল চামড়ার ইন্ডিয়ানরা এই অঞ্চলে বেশি নেই। কে একজন বলে উঠল, ব্রাদার স্ট্যাঞ্জারসন, উপরে গিয়ে দেখে আসবো? ঘোড়া রেখে যাও। অমনি একদল তরুণ টপাটপ ঘোড়ার থেকে লাফিয়ে নামলো। তারপর পাথরের গায়ে লাগাম বেঁধে রেখে অভ্যস্ত ভঙ্গিতে দ্রুত অথচ সন্তর্পণে উঠতে লাগলো পাহাড়ের গা বেয়ে। গোলাপি পুচ্ছ প্রথমে দেখেছিল যে তরুণটি, সেই পথ দেখিয়ে নিয়ে চলল সকলকে। দেখতে দেখতে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল তরুণের দল। লাফিয়ে চলতে চলতে হঠাৎ স্তম্ভিত বিস্ময়ে থমকে দাঁড়িয়ে পড়ল সকলে। সামনেই অভাবিত আশ্চর্য এক দৃশ্য। ন্যাড়া পাহাড়ে চ্যাটালো মাথায় দৈত্যাকৃতি এক পাথরের পাশে এলিয়ে আছে দীর্ঘকায় শীর্ণ এক পুরুষ। রুক্ষ কদাকার মূর্তি, ধূসর দাড়ি উড়ছে হাওয়ায়। পাশেই ঘুমোচ্ছে এক শিশু। সুগোল কচি হাতে জড়িয়ে রেখেছে সঙ্গীর শক্ত বাদামি ঘাড়। শিশুর গোলাপি ঠোঁটের ফাঁকে উকি মারছে সাদা দাঁতের শাড়ি। মুখে লেগে আছে স্বর্গীয় হাসির আভাস, যেন ঘুমিয়ে ঘুমিয়েও সে হাসছে। স্তম্ভিত হয়ে এই দৃশ্য দেখতে লাগলো যাযাবর তরুণের দল। আশায় আশায় পাথরের ওপরে বসেছিল যে শকুনগুলো, আগন্তুকদের অতর্কিত আবির্ভাবে কর্কশ চিৎকারে বাতাস কাঁপিয়ে এবার উড়ে গেল আকাশে। পাখিদের বিকট চিৎকারে ঘুম ভেঙে গেল দুজনের। পুরুষ অভিযাত্রী উঠে বসে সামনে তাকিয়েই হতভম্ব হয়ে গেল। সবিস্ময়ে উঠে দাঁড়ালো। ঘুমের আগে যে নিষ্প্রাণ নির্জন প্রান্তর বিভীষিকা বিস্তার করে পড়েছিল দিগন্ত জুড়ে, এখন সেখানে দাঁড়িয়ে আছে সারিবদ্ধ মানুষ, পশু আর হরেক রকম গাড়ি।
চোখ কচলে দৃষ্টিবিভ্রম দূর করবার চেষ্টা করল সে। কিন্তু ব্যাপারটা যে দৃষ্টিবিভ্রম নয়, একেবারেই বাস্তব। অচিরেই সেটা বুঝতে পারল অভিযাত্রী। তরুণদের মধ্য থেকে একজন এগিয়ে গিয়ে মেয়েটিকে কাঁধে তুলে নিল, আর দুজন শীর্ণ অবসন্ন মানুষটিকে দুপাশ থেকে ধরে নিয়ে চলল নিজে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে রক্ত মাংসের জীবন্ত মানুষগুলোকে পেয়ে বুঝি জীবনের আশা ফিরে পেল অভিযাত্রী। চলতে চলতে বলল, আমার নাম জন ফেরিয়ার। 21 জনের মধ্যে এখন বেঁচে আছি আমরা এই দুজন। দক্ষিণ অঞ্চলে সকলকেই রেখে আসতে হয়েছে। তোমার মেয়ে? একজন শুধায়। এখন আমারই, ওকে আমি বাঁচিয়েছি, এখনও আমারই মেয়ে। আমার কোল থেকে আর কাউকে ছিনিয়ে নিতে দেব না, তাই নাম রেখেছি লুসি ফেরিয়ার। কিন্তু তোমরা কারা? চলতে চলতে জিজ্ঞাসু দৃষ্টি ফেলে ফেরিয়ার দীর্ঘকায় সুঠামদেহী তরুণদের দিকে। ঈশ্বরের নিগৃহীত সন্তান আমরা, অ্যাঞ্জেল মেরোনার ধর্মে দীক্ষিত, সংখ্যায় প্রায় 10,000। ওরকম নাম তো শুনিনি আগে। দৃঢ় স্বরে জবাব দিল একজন তরুণ। পালমিয়ার জোসেফ স্মিথকে একটা সোনার পাত দেওয়া হয়েছিল। মিশরীয় হরফে তাতে পবিত্র বাণী উৎকীর্ণ ছিল। আমরা সেই পবিত্র ঈশ্বরীয় বাণী অক্ষরে অক্ষরে মেনে চলি। ইলিয়ন প্রদেশের নভু অঞ্চল থেকে আমরা আসছি এখানে, সেখানে মন্দির প্রতিষ্ঠা করছি। ঈশ্বর বিদ্বেষী অত্যন্ত উগ্র এক ব্যক্তির অত্যাচারে আমরা দেশ ছেড়ে নতুন দেশের সন্ধানে বেরিয়েছি। নভু নামটা শোনা ছিল জন ফেরিয়ারের। বলল, নভু অঞ্চলে বাস করে তো মর্মনরা? হ্যাঁ, আমরাই মর্মন। ঈশ্বর তার পবিত্র অবতার পাঠিয়েছেন আমাদের মধ্যে, তার মাধ্যমেই তিনি পথ দেখিয়ে নিয়ে চলেছেন। তোমার ব্যাপারেও ব্যবস্থা নেবেন আমাদের অবতার। পাহাড়ের সানুদেশে প্রতীক্ষায় ছিল অসংখ্য নারী পুরুষ শিশুর ব্যগ্র চোখ। অসহায় একটি শিশু আর অবসন্ন শীর্ণ ক্লিষ্ট মানুষটিকে দেখে সকলের কণ্ঠই সমবেদনার স্বর ধ্বনিত হলো। উদ্ধারকারী তরুণের দল ভিড়ের মধ্য দিয়ে পথ করে দুজনকে এনে দাঁড় করালো ছিমছাম চেহারার বড় আকারের একটা গাড়ির সামনে। এই গাড়ির 6টি ঘোড়া। চালকের পাশের আসনে বসে রয়েছে কর্তৃত্বব্যঞ্জক চেহারার একজন মানুষ, বয়স 30-এর কোঠায়, কিন্তু নেতা বলে প্রথম দৃষ্টিতেই বোঝা যায়। আসনে বসে একটি বই পড়ছিল। হাতের বই নামিয়ে তরুণদের সব কথা শুনল মন দিয়ে। তারপর ধীর গম্ভীর স্বরে বলল, আমার সঙ্গে আসতে হলে একটি শর্ত মানতে হবে। আমরা যে ধর্মে বিশ্বাসী সেই ধর্ম মতে বিশ্বাস আনতে হবে। জন ফেরিয়ার আপ্লুত কণ্ঠে বলল, যে কোনো শর্তেই আমি রাজি। নির্বিকারভাবে বলল সেই নেতা। ব্রাদার স্টানজারসন, সঙ্গে নাও এদের। বাচ্চাটার উপযুক্ত যত্নের ব্যবস্থা করে দাও। অবসর মতো পবিত্র ধর্ম বিষয়ে বুঝিয়ে দিও। আর দেরি করো না, এবারে এগিয়ে চলো। নবাগত দুজন ঠাঁই পেল স্টানজারসনের গাড়িতে। অবতার তার ওপরই এদের পরিচর্যার ভার দিয়েছেন। সঙ্গে সঙ্গে খাবারও দেওয়া হলো দুজনকে। গভীর গুঞ্জন ধ্বনি ছড়িয়ে পড়ল মুখে মুখে। চাবুকের আওয়াজ, গাড়ির চাকার ধ্বনি, ঘোড়ার হেসরারব মিলে বিচিত্র মিশ্র শব্দ উঠল বাতাসে। পথ চলা শুরু হলো দলটার। স্বদেশ ত্যাগের পর দীর্ঘ দুর্গম পথ আর অসংখ্য প্রতিকূলতা অতিক্রম করে মর্মনরা অবশেষে পৌঁছল রকি মাউন্টেনের পশ্চিম প্রান্তে রৌদ্রজল উঠা উপত্যকায়। অবতার জানালো, এই সেই ঈশ্বর প্রতিশ্রুতি দেশ। উর্বর এই ভূখণ্ডেই বসতি স্থাপন করবে মর্মনরা। দয়ালু ঈশ্বরের উদ্দেশ্যে নতজানু হয়ে সমবেতভাবে প্রাণঢালা প্রার্থনা জানালো সকলে। দেখতে দেখতে শুরু হলো নগর পত্তনের কাজ। মর্মনদের নতুন উপনিবেশ সল্ট লেক সিটি। সুদক্ষ শাসনকর্তা ও দলপতি ইয়াং এর ব্যবস্থাপনায় অচিরেই তৈরি হলো ম্যাপ আর চার্ট। আঁকা হলো ভবিষ্যৎ শহরের নকশা। মর্যাদা অনুসারে জমি জায়গাও বিলি হয়ে গেল। সমাজের সকল স্তরের সব বৃত্তির মানুষকে লাগিয়ে দেওয়া হলো কাজে। আগাছা ঝোপঝাড় সাফ হয়ে রাস্তাঘাট বাগান তৈরি হতে হতে একটা বছর কেটে গেল। গ্রীষ্ম আসতেই সোনালী গমের শীষ ঝলমলিয়ে উঠল সারা দেশে। শ্রী আর সম্পদ ক্রমেই বাড়তে লাগলো। ক্রমে বাড়িঘর তৈরি সম্পূর্ণ হলো। শহরের কেন্দ্রে মাথা উঁচিয়ে দাঁড়ালো বিরাট মন্দির। সকাল সন্ধ্যায় মন্দিরে প্রার্থনায় সমবেত হয় উপনিবেশের কৃতজ্ঞ সুখী মানুষ। স্মরণ করে সেই পরম কারণিককে।
ব্রাদার স্ট্যান্ডারসনের ক্যানভাসে ঢাকা চলন্ত গাড়িতে সুখে স্বচ্ছন্দে পথযাত্রায় শেষ পর্যন্ত দিন কাটিয়েছে জন ফেরিয়ার আর তার পালিত কন্যা লুসি ফেরিয়ার। অমায়িক ব্যবহার আর আন্তরিক আচার আচরণের জন্য অল্প সময়ের মধ্যেই সে সকলের শ্রদ্ধা ভালোবাসা অর্জন করেছে। নতুন গড়ে ওঠা উপনিবেশে তাকেও ঠাঁই দেওয়া হলো। উর্বর জমিজমা সেও পেল সমপরিমাণে। ফেরিয়ার কাঠের গুঁড়ির একটা ঘর বানালো প্রথমে নিজের জমিতে। তার সহায় হলো নিজের প্রখর বিষয় বুদ্ধি, অক্লান্ত পরিশ্রম আর কাজের দক্ষতা। অল্প সময়ের মধ্যেই ছোট কুঁড়েকে বাড়িয়ে তৈরি করলো এক ভিলা। নতুন শক্তি দিয়ে উদয়াস্ত লেগে রইল চাষাবাদের কাজে। দিনে দিনে বিত্ত সম্পদ বেড়ে উঠতে লাগলো তার। এক এক করে যখন 12টা বছর অতীত হলো, দেখা গেল নতুন উপনিবেশের সবচেয়ে বিত্তবান ও সম্পদশালী মানুষ জন ফেরিয়ার। বসবাসের তল্লাটের বাইরেও বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ল তার নাম। মর্মন ধর্মে বিশ্বাসী সকলেই খুশি ফেরিয়ারের আচার আচরণে। ধর্মের নিয়মনীতি, আচার অনুষ্ঠান অবিচলভাবে অনুসরণ করে সে। কেবল একটি ব্যাপারে ফেরিয়ারকে নিয়ে সহধর্মীদের মধ্যে কিছু যা মনোবেদনা। অনেক অনুরোধ উপরোধের বিয়ে থা করে সংসারী হতে রাজি হয়নি ফেরিয়ার। মর্মনদের সমাজ একাধিক বিবাহের পক্ষপাতী। অনেকের ঘরেই 2-3টি স্ত্রী, কিন্তু নারী সংসর্গ থেকে সর্বদাই দূরে থাকলো ফেরিয়ার। অন্তরের সমস্ত মমতা, স্নেহ, ভালোবাসা দিয়ে সে বড় করে তুলল মেয়ে লুসিকে। লুসি এখন বড় হয়েছে, যৌবন ডানা মেলেছে তার দেহে ও মনে। ফেরিয়ারের খামার বাড়ির পাশ দিয়ে হাইরোড বরাবর যেতে যেতে পথিকেরা লুসির দীর্ঘ সুকুমারী মূর্তি দেখে উদ্বেলিত হয়। মনোরম ভঙ্গিমায় সে যখন রাবার বুনো ঘোড়া ম্যাস্ট্যাং এর পিঠে চেপে পথে বেরোয়, মুগ্ধ বিস্ময়ে সকলে তাকিয়ে দেখে তার দিকে। দিনে দিনে সৌন্দর্যময়ী লুসির রূপের কথা ছড়িয়ে পড়ল দিকে দিকে। জুন মাসের এক প্রভাত, লুসি বাবার একটা কাজ নিয়ে চলেছে শহরে। সেই সময় ক্যালিফোর্নিয়ায় চলছে স্বর্ণ সন্ধানীদের একের পর এক অভিযান। পথে ঘাটে মানুষ আর মানুষ, মাল বোঝাই ঘোড়ায় টানা গাড়ি। পথের ভিড় ঠেলে এগিয়ে চলেছে লুসি, অভ্যস্ত দক্ষ হাতে ঘোড়া চালিয়ে মনোরম ভঙ্গিমায়। শহরের প্রান্তে এসে কিন্তু বিপদে পড়ে গেল লুসি। রাস্তা জুড়ে চলেছে গরু আর মোষের বিরাট একটা দল। চারণভূমি থেকে নিয়ে চলেছে জনাছয় পশুপালক। রাস্তা বন্ধ দেখেও থামল না লুসি। ছোট্ট একটা ফাঁক দেখে ঘোড়া নিয়ে ঢুকে পড়ল। দেখতে দেখতে চারদিক থেকে শিং বাঁকানো বলিষ্ঠ সব মোষ আর গরু ওকে ঘিরে ধেয়ে চলল। ভয় নেই লুসির, গরু মোষ সামলাবার কায়দা জানে সে। দিব্যি ফাঁকে ফাঁকে এগিয়ে নিয়ে চলল ঘোড়াটাকে। এই সময় কি করে একটা বলদের শিংয়ের খোঁচা লেগে গেল মাস্ট্যাংয়ের পাঁজরের পাশে। অমনি খেপে গেল ঘোড়া, সামনের পা তুলে ক্রমাগত লাফ দিতে লাগলো। ফলে তার খুরের চাট লাগতে লাগলো মিছিলের জন্তুগুলোর গায়ে। দাপাদাপি শুরু হলো সেগুলোর মধ্যেও। একটা চাটের বদলে মাস্ট্যাংয়ের জুটতে লাগলো লম্বা শিংয়ের 3টে গুঁতো। এমনভাবে লাফাতে শুরু করলো ঘোড়াটা যে তার পিঠে বসে থাকাই মুশকিল হলো। পাকা ঘোড়সওয়ার বলে লুসি কোনো রকমে সামাল দিয়ে চলল। বারবার পেছনের পায়ে দাঁড়িয়ে উঠে ঘোড়ার শরীর ঝাঁকুনি দিচ্ছে। কতক্ষণ এভাবে থাকা যায়? হাত ফসকে একবার পড়তে পারলেই পিষে চিড়ে চ্যাপ্টা হতে হবে। প্রাণপণে তবু ঘোড়ার গলা আঁকড়ে রইল লুসি, কিন্তু হাত যেন ক্রমেই শিথিল হয়ে আসতে লাগলো। আর শেষ রক্ষা বুঝি হয় না। লুসি বুঝতে পারছে তার পরিণতি, কিন্তু সর্বশক্তি প্রয়োগ করেও হাত ঠিক রাখতে পারছে না। ভয়ে চোখ বন্ধ করে রইল লুসি। সহসা ধ্বনিত হলো একটা কণ্ঠস্বর, ভয় নেই, লাগাম ছাড়বেন না। সঙ্গে সঙ্গে পশুর ভিড়ের মধ্য থেকে এগিয়ে এলো একটা দড়ির মতো পাকানো বলিষ্ঠ হাত। শক্ত মুঠিতে ঘোড়ার মুখের লাগাম চেপে ধরে লুসিকে টেনে নিয়ে এলো মিছিলের বাইরে। রোদে পোড়া বাদামি মুখটার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো লুসি। পুনো চেহারার এক বলিষ্ঠ তরুণ, তেজিয়ান একটা ঘোড়ার পিঠে বসে আছে দীপ্ত দৃষ্টিতে। পরনে শিকারের মোটা পোশাক, কাঁধে লম্বা রাইফেল। লুসি বিগলিত হেসে বলল, বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। জন ফেরিয়ারের বাড়ি থেকে বেরোতে দেখলাম না আপনাকে? হ্যাঁ, আমার বাবা। তাহলে আমার নাম বললেই চিনতে পারবেন। জিজ্ঞেস করবেন সেন্ট লুইয়ের জেফারসন হোপকে মনে পড়ে কিনা। লুসি গম্ভীরভাবে বলল, আপনি নিজেই একদিন এসে জিজ্ঞেস করুন না। জেফারসন হোপের সঙ্গে এভাবেই প্রথম আলাপ হলো লুসি, এমনি এক স্মরণীয় নাটকীয় পরিস্থিতিতে।
তরুণ জেফারসন দলবল নিয়ে নেভাদা মাউন্টেনের রূপোর সন্ধানে ঘুরছে অনেকদিন। সন্ধানও পেয়েছে, মূলধনের সন্ধানে, তাই তাকে প্রায়ই আসতে হয় সল্ট লেক সিটিতে। সেদিন রাতেই সে এলো জন ফেরিয়ারের ভিলায়। কথা হলো দুজনে। বাইরের জগতের খবরাখবর জেফারসন পায় না অনেককাল। ফেরিয়ারের মুখে সেই খবর পেয়ে খুশি। 2-4 দিন যাতায়াত করতেই এই বলিষ্ঠ দেহ ও খোলা মনের তরুণটির গুণমুগ্ধ হয়ে পড়ে ফেরিয়ার। বাবার মুখে জেফারসনের গুণের কথা শুনে দিনে দিনে লুসিরও অনুরাগ বৃদ্ধি পায়। তার অজান্তেই চুরি হয়ে যায় তার মন। এক সন্ধ্যায় ঘোড়া ছুটিয়ে এলো জেফারসন, দাঁড়ালো ফটকের সামনে। ওকে দেখেই ছুটে এলো লুসি। মুখোমুখি দাঁড়ালো দুজনে। লুসির হাত দুটি নিজের হাতে নিয়ে জেফারসন আবেগ মিশ্রিত স্বরে বলল, লুসি, 2 মাস জন্য বেরুচ্ছি, ভালো থেকো, ফিরে এসে আমাদের বিয়ের ব্যবস্থা পাকা করব। বাবা যদি রাজি না হন? রাজি হয়েছেন। রূপোর খনিতে কাজ দেখাতে পারলেই তিনি খুশি। জেফারসনের বিশাল বুকে আরক্তিম মুখ লুকিয়ে লুসি বলল, তাহলে আমি আর কি বলবো। জেফারসন বিদায় নিয়ে টুপি নেড়ে ঘোড়া ছুটিয়ে দিয়েছিল। এরপর দূর থেকে দূরে ক্রমে ওর ঘোড়া মিলিয়ে গিয়েছিল। জন ফেরিয়ার জানতো এমন একটা দিন এগিয়ে আসছে যেদিন তাকে ধর্মান্ধ মর্মনদের বিষ নজরে পড়তে হবে। এই নিয়ে তার ভাবনার অন্ত ছিল না। লুসি আর জেফারসন যতই ঘনিষ্ঠ হয়েছে, ভয়টা ততই তার মনে মোচড় দিয়ে উঠেছে। অপরিসীম ধৈর্য আর সংযমে নিজেকে সামলে রেখেছে। মেয়েকে বিন্দু বিসর্গও বুঝতে দেয়নি। মর্মনদের ধর্ম সম্পর্কে তার মতামত যাই হোক না কেন, ফেরিয়ার মনে মনে স্থির করে রেখেছিল লুসির বিয়ে মর্মনদের সঙ্গে দেবে না। এদের বিবাহ রীতি তার পছন্দ নয়। আত্মমর্যাদা বিসর্জন দিয়ে আর যাই হোক ঘর সংসার হয় না। জেফারসন হীরের টুকরো ছেলে, তার উপর সধর্মী খ্রিস্টান। তাকে পেয়ে সে হাতে চাঁদ পেয়েছিল। তাই একদিকে যেমন আতঙ্কে বুক কুকড়ে উঠছে, তেমনি আর একদিকে লুসির হাস্যময় সুখী মুখ কল্পনা করে আপ্লুত হয়েছে। ভয়টা অমূলক নয় ফেরিয়ারের। এখানে এই দীর্ঘ 12 বছরে সে অনেক কিছুই দেখেছে, অনেক কিছুই শুনেছে। ধর্মের নামে এরা উন্মাদ। ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে কথা বলাটা তাই বিপজ্জনক। অত্যন্ত সাধু সজ্জন প্রকৃতির মানুষও ধর্ম নিয়ে কথা বলতে ভয় পায়। প্রচলিত ধর্মীয় নিয়মনীতির বিরুদ্ধে কথা বলার প্রায়শ্চিত্ত করতে হয় প্রাণ দিয়ে। গির্জার বিরুদ্ধে যে রুখে দাঁড়িয়েছে, চিরতরে অদৃশ্য হয়ে গিয়েছে সে। তার বউ, ছেলে মেয়ে, আপনজন কেউ আর কোনোদিন সন্ধান পায়নি তার। ভুল করে রাগের মাথায়ও যদি কেউ ধর্মবিরুদ্ধ কথা উচ্চারণ করে ফেলে, রেহাই পায়নি সেও। কাক পক্ষীর অজান্তে সে একদিন সবার মধ্য থেকে হারিয়ে গেছে। মর্মনদের সংগঠন সর্বজ্ঞ, সর্বশক্তিমান, অথচ সেই সংগঠনকে কেউ চোখে দেখেনি, তার নামও শোনেনি। কিন্তু সংগঠনের কাজ প্রত্যক্ষ করেছে সকলেই। ভয়ঙ্কর এই অদৃশ্য সংগঠনের শক্তি প্রয়োগ সীমিত ছিল প্রথম কেবল অবাধ্যদের উপর। মর্মন ধর্ম গ্রহণ করে যারা পরে তা বর্জন করতে চেয়েছে কিংবা কোনোভাবে নিয়ম লঙ্ঘন করে ধর্মীয় রীতিকে কলুষিত করেছে, তাদের শাস্তি বিধান করত এই সংগঠন। কিন্তু ক্রমশই ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে এই ভয়াবহ শক্তি। মর্মনদের মধ্যে স্ত্রীলোকের সংখ্যা কমে আসছিল, অথচ বহু বিবাহ প্রথা প্রচলিত। নারীর সংখ্যা কমে এলে এই বিবাহ রীতি চির খাবে। ব্যাপারটা যখন এরকম পরিস্থিতিতে পৌঁছেছে, তখনই মর্মনদের মুখে মুখে নানা রকম ভয়াবহ কাহিনী ছড়িয়ে পড়ল চারদিকে। ভয়ে ত্রাসে প্রাণ নিয়ে পালিয়ে গেল অনেকে। কিন্তু দেশত্যাগী অধিবাসীরা দুর্গম অঞ্চলে পালিয়ে গিয়েও পরিত্রাণ পেল না। তাদের শিবির লুট হলো, খুন হলো নির্বিচারে। হারেমে মহস্তদের আমদানি হতে লাগলো নতুন নতুন স্ত্রীলোক। শোনা যায় মুখোশধারী আততায়ীরা নাকি রাতের অন্ধকারে দল বেঁধে আসে, নিঃশব্দে কাজ হাসিল করে রাতের অন্ধকারে মিলিয়ে যায়। রহস্যময় এই সংগঠন ক্রমে বিশেষ এক পৈশাচিক নামে পর্যবসিত হলো। ড্যানাইট ব্যান্ড বা অ্যাভেজিং অ্যাঞ্জেলস নাম শুনেই বুকের রক্ত হিম হয়ে যায় মানুষের। ধর্মের নামে এই খুন, জখম, নারকীয় কাণ্ড যারা চালিয়ে যাচ্ছে, তাদের রহস্যময় সংগঠনের সদস্য কে বা কারা তা কেউ জানতে পারেনি কোনোদিন। অবতারদের অধর্ম, কুকীর্তি বা ক্রূর ইচ্ছায় প্রসঙ্গ নিয়ে ভুলেও কোনোদিন কাউকে কিছু বলতে সাহস পায়নি ফেরিয়ার। উটার বালিরও কান আছে, কিন্তু এটাও জানতো একদিন লুসিকে নিয়ে তাকে মুখোমুখি হতে হবে এই নৃশংস মর্মর সংগঠনের। মর্মন ধর্মের রীতি ভেঙে লুসির বিয়ে অন্যত্র দেবার চেষ্টা করলেই বাধা আসবে, আর সে বাধা বলা যায় না,
তার প্রাণ নিয়ে হয়তো টান দেবে। জেনে শুনেও মন শক্ত রেখেছিল ফেরিয়ার। ভেবেছিল নির্দিষ্ট সময় এগিয়ে এলে দেশ ছেড়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়বে। গুটি গুটি পায়ে সেই সময় দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। জেফারসন 2 মাস পর ফিরে এলেই সেই সময় উপস্থিত হবে। লুসির মুখে সংবাদটা শুনবার পর থেকেই ভেতরে ভেতরে অস্থির আর আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে সে। ঘুরে ফিরে একই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। সল্টলেক সিটি ছেড়ে জেফারসন হোপ রওনা হয়েছে। 3 সপ্তাহ অতিক্রান্ত হলো। একদিন ভোরের দিকে গম খেতে বেরোবার উদ্যোগ করছে জন ফেরিয়ার। এমন সময় বাগানের ফটক খোলার শব্দ শুনল। জানালা দিয়ে উঁকি মেরে দেখল বলিষ্ঠ আকৃতির মধ্যবয়স্ক এক পুরুষ হনহন করে এগিয়ে আসছে বাড়ির দিকে। হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল বুকের ভেতর। চিনতে অসুবিধা হলো না মর্মন প্রধান বিক্রম ইয়ংকে। নিজেই বাড়ি বয়ে এসেছে, এই ইঙ্গিত শুভ হতে পারে না। আতঙ্কে ভয়ে শিউরে উঠেও জন দৌড়ে এগিয়ে গেল অভ্যর্থনা জানাবার জন্য। কঠিন মুখে অভিবাদন গ্রহণ করে ঘরে এসে বসল বিক্রম ইয়ং। জন ফেরিয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে হৃৎপিণ্ডের শব্দ শুনছে। তীক্ষ্ণ চোখে তাকে নিরীক্ষণ করে মর্মন প্রধান বলল, ব্রাদার ফেরিয়ার, না খেতে পেয়ে মেয়েকে নিয়ে মরুভূমির বুকে মরতে বসেছিলে তুমি। আমরা তোমাকে উদ্ধার করেছি, আহার দিয়ে বাঁচিয়ে তুলেছি। পরে নিরাপদে এই ঈশ্বর দত্ত রাজ্যে নিয়ে এসে জমি জায়গার অংশ দিয়েছি। তোমাকে আমরা আমাদের একজন করে নিয়েছি। তুমি যাদের কাছাকাছি পেয়েছ তারা প্রত্যেকেই এ ধর্মে প্রকৃত বিশ্বাসী। তোমার সঙ্গে আমাদের একটাই শর্ত ছিল, আমাদের ধর্মমতকে তুমি মনে প্রাণে গ্রহণ করবে, নিষ্ঠা নিয়ে ধর্মের নীতি নির্দেশ পালন করবে। তুমিও কথা দিয়েছিলে, কিন্তু এখন শুনতে পাচ্ছি তুমি আমাদের ধর্মকে অবজ্ঞা করছো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ফেরিয়ার বলল, আমি তো কোনোভাবেই কোনো রীতি লঙ্ঘন করিনি। সাধারণ তহবিলে নিয়মিত চাঁদা দেই, মন্দিরে যাই। তুমি বিয়ে করনি, আমার প্রয়োজন নেই বলে করিনি। আমার মেয়ে রয়েছে, তাকে দেখাশোনা করতে হয়। তাছাড়া দেশে মেয়ের সংখ্যা কম, বিয়ের প্রয়োজন আমার চাইতে যাদের বেশি তাদের কথাও আমার ভাবা উচিত। তোমার এই মেয়েকে নিয়েই কথা বলতে এসেছি। অনেক রকম কথা কানে আসছে। জন ফেরিয়ারের প্রাণ উড়ে যাবার মতো হলো এই কথা শুনে। তোমার মেয়ে বড় হয়েছে, উটা অঞ্চলের শ্রেষ্ঠ সুন্দরী সে। গণ্যমান্য অনেকেরই চোখে পড়েছে, পছন্দও হয়েছে, কিন্তু শুনছি সে নাকি একজন বিধর্মীর বাগদত্তা। যদিও কথাটা আমি গুজব বলেই ধরে নিচ্ছি। আমাদের মধ্যে থেকে তুমি আমাদের ধর্মীয় নীতিকে এভাবে পায়ে ঠেলবে এ আমি বিশ্বাস করতে চাই না। ফেরিয়ারের জবাব শুনবার আশায় একটু বিরতি দিল মর্মন ধর্মগুরু। ফেরিয়ার নিঃশব্দে দাঁড়িয়ে থেকে শুনে যেতে লাগলো। আমাদের 4 মহন্তর অধিবেশনে সিদ্ধান্ত হয়েছে, এই একটি ব্যাপারে তোমার ধর্মবিশ্বাস আমরা যাচাই করব। তোমার মেয়ের বয়স কম হলেও তার মতামতের দাম দেওয়া হবে। আমাদের বয়স্কদের পত্নীর সংখ্যা অনেক, কিন্তু আমাদের ছেলেদেরও বউ থাকুক, সেটাই আমরা চাই। স্ট্যানজারসনের 1 ছেলে, ড্রেবারের 2 ছেলে। ওরা অর্থবান, বয়সও কম, ধর্মেও প্রকৃত মতি আছে। এদের মধ্য থেকে একজনকে তোমার মেয়ে বেছে নিক। এই ব্যাপারে তোমার কিছু বলার থাকলে বলো। ফেরিয়ার ধীরে ধীরে শান্ত কণ্ঠে বলল, এই বিষয়ে কথা বলবার আগে আমাকে একটু সময় দিন। বেশ, 1 মাস সময় তোমাকে দেওয়া হলো। নিজে ভেবে মেয়ের সঙ্গে আলোচনা করে কর্তব্য স্থির করো। বলতে বলতে উঠে দাঁড়ালো ইয়ং। দরজার দিকে এগিয়ে গিয়ে আবার ঘুরে দাঁড়িয়ে ধারালো কণ্ঠে বলল, ব্রাদার ফেরিয়ার, 4 মহন্তর আদেশ অমান্য করবার আগে সিয়েরা ব্ল্যাঙ্কের শুল্ক মরুবালুকার কথা একবার মনে করো। ঘর থেকে যেন ছিটকে বেরিয়ে গেল ইয়ং। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থেকে ফেরিয়ার শুনতে লাগলো তার অপসৃয়মান পদশব্দ। ফেরিয়ার চমকে উঠল পিঠে কোমল স্পর্শ পেয়ে। তাকিয়ে দেখল লুসি। নিশ্চয়ই আড়াল থেকে সবই শুনেছে। চোখের পাতায় জল লেগে রয়েছে। ফেরিয়ার ঘুরে দাঁড়িয়ে মেয়ের মাথায় হাত রাখল। লুসি বলল, আমাকে নিয়ে তোমার বিপদ হলো বাবা। মেয়ের মাথায় সস্নেহে হাত বুলোতে বুলোতে বলল ফেরিয়ার, ভাবিস না মা, একটা কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে। জেফারসন বড় ভালো ছেলে, তাছাড়া খ্রিস্টান। ওকে ছাড়া তোর পাশে আমি আর কাউকে ভাবতে পারবো না। যতই ওরা মুখে ধর্মের কথা বলুক, কোনো দিক থেকেই এরা যোগ্য নয়। 1 মাস তো সময় আছে, খবর পেলে ঠিক ছুটে আসবে। কাল নেভাদায় একটা দল যাচ্ছে,
এদের হাতেই তাকে খবর পাঠাবো। ও এলে চিন্তা ভাবনা করে কর্তব্য স্থির করব। তোমাকে নিয়েই যত ভাবনা বাবা। অবতারের বিরুদ্ধাচরণ যারা করে তাদের ভালো হয় না। কত গল্পই তো শুনি এই নিয়ে, তারা নাকি চিরতরে হারিয়ে যায়। বিরুদ্ধাচরণ তো কিছু করিনি এখনো। 1 মাস সময় আছে। তেমন বুঝলে আগে থেকে সব বিক্রি বাটা করে নগদ টাকা বার করে নিব, তারপর উটা ছেড়ে চলে যাব। এখানকার চালচলন আমার মোটেই ভালো লাগে না। একজনের হুকুমে উঠা বসা, স্বাধীনতা বলে কিছু নেই। এ রীতিনীতি বরদাস্ত হয় না। কিন্তু এখান থেকে বেরোবে কি করে বাবা? ভাবিস না মা, জেফারসন আগে আসুক, ঠিক একটা ব্যবস্থা দেখিস হয়ে যাবে। মেয়েকে সান্ত্বনা দিয়ে নিশ্চিন্ত করে ঘরে পাঠিয়ে দেয় ফেরিয়ার, কিন্তু নিজে রাতে শুতে যাবার আগে দরজা জানালা বেশ ভালো করে বন্ধ করলো। তারপর শোবার ঘরে ঝোলানো মরচে পড়া পুরনো শটগানটা নামিয়ে গুলি ভরে রাখল। পরদিন সকালেই সল্ট লেক সিটিতে রওনা হলো ফেরিয়ার। পরিচিত একজন যাচ্ছে নেভাদা মাউন্টেন্স, তার মুখে জেফারসনকে খবর পাঠিয়ে দিল। ঘোরতর বিপদ, খবর পাওয়া মাত্রই যেন চলে আসে। খবর পাঠাতে পেরে যেন বুকের বোঝা খানিকটা হালকা হলো। আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। খুব শীঘ্রই আমরা এই গল্পের পরবর্তী অংশ নিয়ে হাজির হব। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন ও আপনার পরিবার, আশেপাশের পরিচিত মানুষদের সাথে শেয়ার করে আমাদের এরকম ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন। এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।